থাকতে হবে এবং আপনাকে নলেজ বা টেকনিক্যাল স্কিল থাকতে হবে। তো আমি এখন একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা আপনারা খুব অ্যাটেনশন দিয়ে দেখবেন। এই ভিডিওর পরে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব আর কি। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন Clearly, ভিডিও? somebody in ইয়েস স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, দেখতে সাউন্ড পাচ্ছি। সাউন্ড this আছে? room murdered. জি স্যার। ওকে, ঠিক আছে, আমি আবার দিচ্ছি, আপনারা খুব খেয়াল করে ভিডিওটা দেখেন। Clearly, somebody in this room murdered Lord Smythe, who, at precisely 3:34 this afternoon, was brutally bludgeoned to death with a blunt instrument. I want each of you to tell me your whereabouts at precisely the time that this dastardly deed took place. I was polishing the brass in the master bedroom. I was buttering his lordship's scones below stairs, sir. Why, I was planting my petunias in the potting shed. Constable, arrest Lady Smythe. But how did you know? Madam, as any horticulturist will tell you, one does not plant petunias until May is out. Take her away. That's right, madam. It's just a matter of observation. The real question is how observant দেখুন, were এখানে you? একজন মানুষ খুন হয়েছে, ইন্সপেক্টর সবাইকে প্রশ্ন করছেন, প্রশ্ন করে একজন ভদ্রমহিলাকে অ্যারেস্ট করলেন। তো কেন অ্যারেস্ট করলেন? ওই ভদ্রমহিলা বলছেন যে উনি খুন হওয়ার সময় এই একটা গাছের চারা লাগাচ্ছিলেন। ইন্সপেক্টর বললেন যে এই গাছের চারা কেউ এই সিজনে রোপণ করে না, এটা এই সিজন না, সো আপনি মিথ্যা বলছেন। বাট এটা একটা স্টোরি, একটা ছোট্ট একটা প্লট, তাই না? বাট এখানে যেহেতু সময় কম, আমি আর এত আলোচনায় যাচ্ছি না। এখানে যদি আপনারা খেয়াল করেন যে এই ভিডিওর মধ্যে অনেকগুলি অ্যানোমালি আছে। কয়টা অ্যানোমালি আপনারা ধরতে পেরেছেন? কেউ কি, কারো চোখে কি কোনো অ্যানোমালি পড়েছে? কোনো অস্বাভাবিক কোনো কিছু পড়েছে ভিডিওতে? কারো কোনো অবজারভেশন আছে? স্যার হচ্ছে ওই মহিলা বলতেছিল যে গাছ লাগাইছে, কিন্তু পাত্রে তো গাছ দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি বলেছেন সাহস করে, থ্যাংক ইউ। তো আমরা যেহেতু সময় কম, আমরা শুরু করছি। আপনারা অনেকে পরে জয়েন করেছেন, আমরা 10 মিনিট পরে শুরু করেছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা একটু খেয়াল করে দেখেন যে ভিডিওতে কি কি সমস্যা ছিল। Action. Clearly, somebody in this room murdered Lord Smythe, who, at precisely 3:34 this afternoon, was brutally bludgeoned to death with a blunt instrument. I want each of you to tell me your whereabouts at precisely the time that this dastardly deed took place. I was polishing the brass in the master bedroom. I was buttering his lordship's scones below stairs, sir. Why, I was planting my petunias in the potting shed. Constable, arrest Lady Smythe. দেখুন এখানে মেসেজটা কি, মেসেজটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে কতগুলি, এই সেটের মধ্যে কতগুলি বিষয় চেঞ্জ হয়েছে এই ছোট্ট একটা ভিডিওতে, তাই না? কয়েক মিনিটের ভিডিও, 1-2 মিনিটের ভিডিও। এবং এখানে যিনি ভিকটিম, খুন হয়েছেন, তাকেও চেঞ্জ করে ফেলা হয়েছে। সো অনেকগুলি, এখানে প্রায় 20টার উপরে চেঞ্জ হয়েছে এই সেটের মধ্যে। তো আমরা আসলে যখন প্রথম ভিডিওটা দেখেছিলাম, আমরা কয়টা জিনিস খেয়াল করেছি, তাই না? তো এটা আপনি কি দেখতে হবে, যদি আপনি না জানেন তাহলে আপনি সহজে অনেক কিছু মিস করবেন। হ্যাঁ, তো সেটা, এই শিক্ষাটা আপনার সারা জীবন কিন্তু কাজে লাগবে। শুধুমাত্র আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন সেই ফিল্ডেই না, আপনার পার্সোনাল লাইফে কিন্তু এই শিক্ষাগুলি কাজে লাগবে। আপনি একটা অফিসের সিইও হয়েছেন বা সিএফও হয়েছেন বা কোনো একজন সিনিয়র পজিশনে আছেন, আপনার দায়িত্বে অনেক কিছু থাকবে। তো যদি আপনার অবজারভেশনস পাওয়ার শার্প না হয়, আপনি কিন্তু অনেক কিছু মিস করতে পারেন এবং আপনি অনেক বিপদে পড়তে পারেন। তো এই যে আপনার শার্পনেসটা আসবে কিন্তু ট্রেনিং এর মাধ্যমে এবং আপনার এক্সপেরিয়েন্সের মাধ্যমে। শুধু ট্রেনিং হলে হবে না, এক্সপেরিয়েন্সের কিন্তু কোনো বিকল্প নাই। তো সময়ের সাথে সাথে কি, আমি যখন প্রথম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছি আমার আমার লাইফে, তখন আমি যেভাবে দেখতাম, আমি নিশ্চয় এখন সেভাবে দেখি না, তাই না? তো এই যে এটা সময়েরও কিন্তু একটা শিক্ষা আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এই যে টেকনিক্যাল স্কিলটা কখনোই আপনারা ইগনোর করবেন না, যেটা আপনাদের আইসিএবি তে শেখার জিনিস, সেটা খুব ভালো করে আপনারা শিখবেন। হ্যাঁ, এবং এটা চিন্তা করবেন যে এটা আমার পাশ করার জন্য শিখছি না,
এটা আমার জীবন বাঁচানোর জন্য শিখছি। কারণ হতে পারে আপনি একটা জিনিস ইগনোর করে গেছেন, সেটা আপনার প্রফেশনাল লাইফে ওখানে আপনি ভুল করেছেন, যে কারণে হয়তো আপনার প্রফেশনাল ক্রিডেন্সিয়াল নষ্ট হয়ে যেতে পারে, রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে, আপনি আজীবন সমস্যায় পড়তে পারেন। আমি অনেককে দেখেছি আমাদের প্রফেশনাল, আমার প্রায় 15-16 বছর আমি এই ফিল্ডে কাজ করছি। এই কম সময়ের মধ্যে আমি অনেককে দেখেছি যাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়েছে খুব সিলি মিস্টেকের কারণে, খুব সিলি মিস্টেক। তো এনিওয়ে, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে কি করতে হবে সেটা যেন আমরা, কি দেখতে হয় সেটা যেন আমরা জানি, যেন আমাদের নলেজটা থাকে, এক্সপিরিয়েন্সটা থাকে। তো যেহেতু সময় কম, আমি সংক্ষেপে অনেক কিছু দেখাচ্ছি। তো এর মধ্যে আসেন আমাদের পরের টপিকটা হলো ফিউচার অফ ওয়ার্ক, কাজের ভবিষ্যৎ কি। সো আপনারা এখন সিএ পড়তে আসছেন, আগামী 3 থেকে 4 বছর আপনাদের মেন ধ্যান জ্ঞান হবে সিএ পাস করা। 3 বছরে আমি বলবো আপনারা সিএটা পাস করতে হবে, টার্গেট রাখেন। এবং এটা সম্ভব, এটা অসম্ভব না। এটা নিয়ে আমি পরে আর একটু পরে কথা বলবো। তো আমাদের আসলে আপনারা তো আগামী 4 বছর কাজ করবেন না, তাই না? ইনশাল্লাহ আপনারা আরো 20, 25, 30 বছর কাজ করবেন, প্রফেশনে থাকবেন বা ভিন্ন প্রফেশনে গেলেও আপনারা মার্কেটে থাকবেন 20, 30 বা 25, 30 বছর বা 40 বছর থাকবেন। তো যদি আমি ধরে নেই ইনশাল্লাহ যে আপনারা আরো 30 বছরও কাজ করেন, তো আজকে কি 2023, তো 2055 সাল পর্যন্ত বা 2060 সাল পর্যন্ত আপনারা যারা এখানে আছেন ইনশাল্লাহ অনেকেই কি অ্যাক্টিভলি প্রফেশনে থাকবেন, বিভিন্ন কাজে থাকবেন, তাই না? তো আজকে আপনারা যেভাবে কাজ করছেন, 2025-এ কি সেভাবে কাজ করবেন? যদিও 25 কি, আর কয়েক বছর পরে 25, তাই না? বা 2035-এ কি সেভাবে কাজ করবেন? নিশ্চয়ই কাজের ফিউচার চেঞ্জ হবে। সো কাজের ভবিষ্যৎটা কি, কাজটা কোন দিকে যাচ্ছে, সে ব্যাপারে আমাদের কিছুটা ধারণা থাকা উচিত। তো আমি এটার জন্য আরেকটা ভিডিও দেখাবো, তারপরে আই উইল টক অ্যাবাউট ইট। তো আপনারা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা বলার অপেক্ষা রাখে না যে আপনারাও জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় রোল প্লে করবে। যেমন আমরা এই দেখলাম শুরুতে যে অনেক ড্রাইভারলেস কার দেখলাম, তাই না, গাড়ি দেখলাম।
তো আসলে এটা আমাদের ইমপ্লিকেশনটা কি, আমরা যারা অ্যাকাউন্টেন্ট বা আপনারা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের ইমপ্লিকেশন কি হবে? তো এটার মেন যেটা এখনো পর্যন্ত সায়েন্টিস্টরা যে কনসেনসাসটা আসছে সেটা হচ্ছে যেগুলো রিপিটেটিভ রুটিন কাজ, সেই কাজগুলি উইল বি রিপ্লেসড বাই রোবটস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এখানে ক্লারিক্যাল কাজের রোলটা অনেক কমে যাবে, ক্লারিক্যাল কাজগুলি মেশিন নিয়ে নিবে। সো আমাদের জাজমেন্ট, ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলির অনেক তখন ভ্যালু থাকবে। তো যেমন ধরুন আপনার, এটা যদি আমি একটা এক্সাম্পল বলি, যে আপনার কোম্পানি হয়তো একটা ধরুন যদি খুব মানে সিম্পলিফাইড ওয়েতেই বলি, যে আপনার কোম্পানি একটা বিল্ডিং লিজ নিচ্ছে, তাই না? তো এই বিল্ডিংটা লিজ নিতে গেলে এটার অ্যাকাউন্টিং কি হবে আইফারএস 16 অনুযায়ী, এবং বাংলাদেশের যে ল আছে কোম্পানি ল অনুযায়ী বা কন্ট্রাক্ট ল অনুযায়ী এটার ইমপ্লিকেশন কি হবে, কিভাবে এটাকে কন্ট্রাক্ট ল এর আন্ডারে কন্ট্রাক্টটাকে এক্সিকিউট করলে এটা স্টিল আপনি অফ ব্যালেন্স শিট দেখাতে পারবেন, এবং এটা ট্যাক্স ইম্প্যাক্ট কি হবে। সো এই যে একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি একটা প্রবলেম আপনার সামনে আসছে, আপনি হয়তো কোম্পানি সিএফও, আপনাকে কোম্পানি জিজ্ঞেস করছে যে আমার এই যে লিজ নিচ্ছি, এই লিজ নিলে কিভাবে এই লিজটাকে এক্সিকিউট করলে এটাকে অপারেটিং হিসেবে অফ ব্যালেন্স শিট হিসেবে রাখতে পারবো, আর কিভাবে এটাকে এক্সিকিউট করলে অন ব্যালেন্স শিট রাখতে হবে, কন্ট্রাক্ট আইনের কোন কোন বিধান অনুযায়ী কিভাবে এটার ইমপ্লিকেশন হবে, এবং এটা ট্যাক্সের ইমপ্লিকেশনটা কি হবে, ভ্যাটের ইমপ্লিকেশনটা কি হবে, এবং যে টাকাটা ভ্যাট দিব সেটাকে ডিসকাউন্টিং করে লিজ লায়াবিলিটিতে দেখানো যাবে কিনা। এই যে একটা কমপ্লিকেটেড কোশ্চেন আসছে, এই কোশ্চেনের উত্তর দিতে গেলে কি আপনাকে কন্ট্রাক্ট ল জানতে হবে, কোম্পানি ল জানতে হবে, আপনাকে ট্যাক্স আইন জানতে হবে, ভ্যাট আইন জানতে হবে, এবং কি আইএফআরএস জানতে হবে, এবং এর সাথে সাথে কি কোম্পানির বিজনেস মডেল বুঝতে হবে। সো এই ধরনের যে কমপ্লিকেটেড, যেগুলো ক্রিয়েটিভিটি যেখানে ইনভলভ, সেই ধরনের প্রশ্নগুলি নিয়ে আমাদেরকে আগামীতে ডিল করতে হবে। আপনাকে কোম্পানি এটা বলবে না যে আমি একটা কোম্পানি, আমি এটা লিজ নিয়েছি, এটার অ্যামোর্টাইজেশন শিডিউলটা আমাকে করে দেন। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিজ নেওয়ার আগেই এটা কোম্পানির এখনই করতে পারে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও লাগে না ওই 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 সফিস্টিকেটেড। এখন যে সিস্টেম আছে আমাদের সামনে, কোম্পানিগুলি খুব সহজেই তাদের ইন হাউস সিস্টেমগুলি এই ধরনের অ্যামোর্টাইজেশন শিডিউল ক্যালকুলেশন করতে পারে, কিছু বেসিক ইনফরমেশন ইনপুট দিলে সফটওয়্যার আছে করে ফেলে। তো আপনাকে ওই বেসিক, ওই খুব রুডিমেন্টারি ক্লারিক্যাল জিনিসের জন্য কেউ আপনাকে আর প্রশ্ন করবে না। আপনাকে প্রশ্ন করবে এমন জায়গা থেকে যেখানে মাল্টি ডিসিপ্লিনারি বিষয়গুলো ইনভলভ। সো আপনার ক্রিয়েটিভিটি, জাজমেন্ট, কোম্পানির বিজনেস মডেল বুঝে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো এই জিনিসগুলি অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে। যেমন ধরেন একটা কোম্পানির জন্য একটা গাড়ি হচ্ছে ইনভেন্টরি, কেন? কারণ কোম্পানিটা গাড়িটা বিক্রি করে। আবার আরেকটা কোম্পানির জন্য সেই একই গাড়ি হচ্ছে কি ফিক্সড অ্যাসেট, কারণ কি কোম্পানি সেই গাড়িটা বিক্রি করে না, বাই অ্যান্ড সেল করে না, কোম্পানি সেই গাড়িটা তার প্রোডাকশন প্রসেসে ব্যবহার করে বা অপারেশন চালানোর জন্য ব্যবহার করে। তো এখন একটা কোম্পানির বিজনেস মডেলের উপর নির্ভর করবে একটা গাড়ি ইনভেন্টরি হবে নাকি ফিক্সড অ্যাসেট হবে। তো এই যে জাজমেন্টের জায়গাগুলি, ক্রিয়েটিভিটির জায়গাগুলি, এইগুলি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে আগামী দিনে। সো আপনারা যারা চিন্তা করছেন আমি কোনো রকমের সিএ পাস করে একটা কেরানি হব, প্লিজ ফরগেট দিস। হ্যাঁ, হয়তো আপনি আগামী 5 বছর 10 বছর মার্কেট সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আগামী দিনের যে মার্কেটটা আসছে সেটা কিন্তু টেকনোলজি ড্রিভেন মার্কেট হচ্ছে, এবং সেখানে টেকনোক্র্যাটদের অনেক মূল্য থাকবে। আমরা এখন কি বিউরোক্র্যাটদেরকে দেখি যে দে প্লে সিগনিফিক্যান্ট রোল। অলরেডি ডেভেলপ কান্ট্রিগুলোতে টেকনোক্র্যাটরাই সব রোলগুলি নিয়ে নিচ্ছে। টেকনোক্র্যাটিক একটা কান্ট্রির উদাহরণ কি সিঙ্গাপুর, তাই না? যারা যত বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড অ্যান্ড এক্সপার্ট, তারা ওখানে তত বেশি কি তাদের ভ্যালু বেশি। সো এনিওয়ে, আমাদের এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। আপনারা এখন সিএ পাস করার জন্য ধ্যান জ্ঞান সবকিছু ঠিক আছে, 3 বছর বা 4 বছর, কিন্তু মাথায় রাখবেন সিএ সার্টিফিকেট ইজ নট দ্য এন্ড অফ ইউর জার্নি, ইট ইজ দ্য বিগিনিং অফ ইউর জার্নি। আপনাকে হয়তো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে, টেকনোলজির কোনো কিছু শিখতে হতে পারে, কোনো একটা নতুন, আপনি নতুন একটা ভাষা শিখতে পারেন, জার্মান ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন ইংরেজির পাশাপাশি। সো আপনাদের স্কিল গুলোকে আপনাকে কন্টিনিউয়াসলি এনহ্যান্স করতে হবে। এটা হলো আমার মূল মেসেজ। তা না হলে আগামীর মার্কেটে যে কাজের যে ফিউচার, সেখানে আমরা কি অনেকেই সার্ভাইভ করতে পারবো না। এনিওয়ে, তো এরপরে আসেন, আমার আরো কিছু টপিক ছিল, সবগুলি যেহেতু আমরা দেরি করে শুরু করেছি, টিম ওয়ার্ক নিয়ে ছিল, এটা আমি বলবো না। আমি পার্সোনাল গ্রোথ নিয়ে আপনাদেরকে কিছু জিনিস করব, বিশেষ করে সিএ পাস করার জন্য আমরা কি স্ট্র্যাটেজি নিতে পারি সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে স্ক্রিনে আপনাদেরকে প্রথম যেটা বলবো যে আপনার একটা প্ল্যান থাকতে হবে। প্ল্যানটা মাথায় থাকলে হবে না, ঠিক আছে? আপনি যদি প্ল্যান করতে ফেল করেন
তাহলে ফেল করার জন্য প্রস্তুত থাকবেন। আপনাকে আগে প্ল্যান এবং প্ল্যানটা লিখিত হতে হবে। এক্সপার্টরা বলে যে যে প্ল্যানগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিত থাকে সেই প্ল্যানগুলি অ্যাচিভমেন্টের চান্স অনেক বেশি থাকে। তো যেমন দেখেন এখানে আমি একটা খুব সিম্পল প্ল্যান দেখাচ্ছি যে 3টা লেভেল আমার, তাই না, আইসিএবি পরীক্ষার জন্য, সার্টিফিকেট, প্রফেশনাল এবং অ্যাডভান্সড। তো সব মিলে কোর্স কয়টা আছে? 18টা কোর্স আছে। অনেকে এক্সামশন পান। তো আমি ধরলাম যদি কেউ কোনো এক্সামশন না পান, আপনাকে 3 বছরের মধ্যে কি 3 বছর, কারো কারো ক্ষেত্রে 4 বছর, আমি 3 বছর ধরেই কথাটা বলি, 3 বছরের মধ্যে আপনাকে সবগুলি কি কোর্স পাশ করতে হবে। তো আপনি একটা প্ল্যান করেন, আপনি আপনার বন্ধু সবগুলি পরীক্ষা দিচ্ছে আগামী মাসে, তার মানে এই না আপনাকেও সবগুলি পরীক্ষা দিতে হবে। নেভার কপি পেস্ট ইওর ফ্রেন্ড, নেভার ব্লাইন্ডলি ফলো ইওর ফ্রেন্ড ইওর সিনিয়র। আপনি আপনার ক্যাপাসিটি সম্পর্কে অবগত হন এবং সেভাবে নিজেকে প্রস্তুত করেন। আপনি বলতে পারেন যে না, আমি 3 বছরের একটা প্ল্যান করব, প্রথম 6 মাসে আমি যে 3টি কোর্স আমার জন্য সবচেয়ে সহজ, আমি সেই কোর্সগুলি প্রথম 6 মাসে পরীক্ষা দিব। এবং আপনি আজকে সিএ তে জয়েন করেছেন, আগামী 2 মাস পরে পরীক্ষা হচ্ছে আইসিএবি তে, তার মানে এই না যে আপনাকে পরীক্ষা দিতেই হবে। আপনি টাইম এবং প্ল্যানের ব্যাপারে ডিসিপ্লিন থাকেন, কারণ আপনি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়ে ফেল করলে যেটা হবে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না একজন বলেছেন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? অন্যরা একটু কনফার্ম করবেন। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বোধহয় কাজী শাহিদুল ইসলাম, আপনার বোধহয় দেখা যাচ্ছে। ইন্টারনেট সমস্যা থাকতে পারে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। এখন তো আমাদের অনেক পার্টিসিপেন্ট, প্রায় 40-এর উপরে পার্টিসিপেন্ট। আমরা শুরুতে প্রায় 10 মিনিট 1 থেকে 2 জন পার্টিসিপেন্ট ছিল এবং আমরা ভাবছিলাম যে আজকে সেশনটা ডিসকন্টিনিউ করব। যাই হোক, তো এখানে আমাদের যেটা, আপনারা যেটা করবেন, আপনাদের ফ্রেন্ড 1 মাস পরে 7টা পরীক্ষা দিচ্ছে, আপনাকেও 7টা পরীক্ষা দিতে হবে। নেভার ডু দ্যাট। আমি এগুলি দেখি, প্রায় অনেকে আসে ফিটনেস সার্টিফিকেটের জন্য যে স্যার আমি সবগুলি পরীক্ষা দিব। আসছেন কবে ফার্মে? 1 মাস হয়েছে ফার্মে আসছে। হ্যাঁ, যদি আপনি আগে থেকে পড়ে আসেন, ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় থেকে যদি পড়তে থাকছেন, ঠিক আছে। তো আমি যেটা বলবো যে আপনি খুব বেশি অ্যাম্বিশন নিয়ে যাওয়ার দরকার নেই। আপনি 1 বছরের মধ্যে সবগুলি পাশ করলেও কিন্তু আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কোনো গোল্ড মেডেল দিবে না, তাই না? তো আপনি, আপনার টার্গেট কি? পাশ করতে হবে। তো আপনি পাশ করেন। তো আপনি যেটা করতে পারেন, সবচেয়ে সহজ কোর্স গুলো নিতে পারেন, যে এই 3টা কোর্স আমি 6 মাসে দিব, বাকি 3টা কোর্স পরের 6 মাসে দিব। তো এভাবে আপনি প্ল্যান করতে পারেন। এভাবে আপনি 3 বছরের মধ্যে কোন কোর্সটা কবে দিবেন এখনই প্ল্যান করে রাখতে পারেন। তো এরপরে আসেন আপনি কোর্সগুলি কিভাবে পড়বেন, তাই না? তো আইসিএবি তে আপনার প্রফেশনাল এক্সাম, যে শুধু আইসিএবি না, এটার আপনি আগে কোয়েশ্চেন আপনাকে স্টাডি করতে হবে, যে কোয়েশ্চেন কি ধরনের কোয়েশ্চেন আসছে অতীতে, এবং মোস্ট রিসেন্ট কোয়েশ্চেনটা কেমন ছিল, এই প্যাটার্নটা কি, কোন কোন এরিয়া থেকে কোয়েশ্চেন গুলি আসে এবং কোয়েশ্চেন গুলি কিভাবে আসে। তো কোয়েশ্চেন স্টাডি করার অবজেক্টিভ এটা না যে কোয়েশ্চেন কমন পাবেন। কোয়েশ্চেন আপনি কখনোই কমন পাবেন না, কিন্তু কনসেপ্ট গুলি কমন পাবেন। তো এই কনসেপ্ট কমন পাওয়ার জন্য আপনি কোয়েশ্চেন স্টাডি করবেন। তো আপনি যেটা করবেন, এখানে আগে কোয়েশ্চেন পড়বেন, তারপরে টেক্সট পড়বেন। এখন ধরুন আপনি অডিটিং পরীক্ষা দিবেন। হ্যাঁ, সাইয়েদ মুহিব, হ্যাঁ আপনি বলেন, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চান? ওকে। সো আপনি যেটা করবেন, হ্যাঁ বলেন। আচ্ছা, প্রশ্নগুলি আপনার প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলি আইসিএবি ওয়েবসাইটে থাকে, বাট সার্টিফিকেট লেভেলের প্রশ্নগুলি সম্ভবত ওয়েবসাইটে দেওয়া হয় না, কারণ এটা এখন আপনার কি এমসিকিউ টাইপের প্রশ্ন, তাই না? সেটা হয়তো একটা কোয়েশ্চেন ব্যাংক থাকতে পারে। আপনারা এটা আপনাদের সিনিয়রদের সাথে কথা বলেন যে তারা কিভাবে কোয়েশ্চেন স্টাডি করেছে। সম্ভবত আইসিএবি কোয়েশ্চেন ব্যাংক আছে। আমি অ্যাডভান্স লেভেলের ক্লাস নেই, কাজে আমি অ্যাডভান্স লেভেলটা বলতে পারবো। এই 2টা লেভেলে কি কোয়েশ্চেন পাওয়া যায়, আইসিএবি স্যার ওয়েবসাইটে আইসিডব্লিউ পাওয়া যায়। কোশ্চেন পেপার নাই স্যার, এটা হচ্ছে আপনার ওই যে আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক আর হচ্ছে ইমরুল ভাই ওটাই স্যার পড়েন, একটা কোশ্চেন ব্যাংক করছে, দুইটা ওটাই কোশ্চেন ওটাই ব্যাংক পড়েন। করছে তো। হ্যাঁ, ওটাই করলেই হবে, ওটাই পড়েন, একই জিনিস, ওটাই পড়েন। তো এটা হচ্ছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা যেটা করবেন, যে যে কোর্স, তো আপনার প্রতিদিন আপনাকে আহ, অল্প অল্প করে হলেও পড়তে হবে। তো আপনারা যেটা করবেন, একটা, আমি আরো কিছু ভিডিও ছিল আমি দেখাচ্ছি না, কারণ আপনারা অনেকে দেরিতে আসছেন, সময় চলে গেছে। তো একটা থিওরি আছে, সেটাকে বলা হয় 2 মিনিট রুল। 2 মিনিট রুলটা আপনার, এটা অ্যাটমিক হ্যাবিট বলে একটা কনসেপ্ট আছে। তো 2 মিনিট রুলের মূল থিমটা হচ্ছে যে আপনি একটা কাজ করার জন্য প্রথম 2 মিনিটে আপনি কি করবেন সেইটুকু আপনি শুরু করেন। অনেকে বলে আমার তো মোটিভেশন পাচ্ছি না, পড়তে ভালো লাগছে না। তো আপনি মোটিভেশন তখনই আসবে যখন আপনি কাজটা শুরু করবেন। কাজ শুরু করার আগে কখনোই মোটিভেশন আসবে না। এবং কাজ শুরু করতেই আপনার কি ফ্রিকশন বেশি হবে।
আপনি কাজ শুরু করতে গেলে দেখবেন অনেক বাধা থাকে। সো আপনার প্রথমে প্রোগ্রেসটা খুবই স্লো হবে, কিন্তু তারপরে আপনাকে কাজটা শুরু করতে হবে। এবং এই জন্য উনি বলেছেন যে 2 মিনিটস রুল। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আজকে সকালে উঠে আমি 1 ঘন্টা হাঁটবো পার্কে, তো এই 1 ঘন্টা হাঁটার জন্য আপনাকে কি করতে হবে? শুরুতেই আপনাকে ট্রাউজারটা, যেটা আপনার ট্রেনার বা যেটা হাঁটার জন্য যে ট্রাউজার, সেগুলি পড়তে হবে, তাই না? তো প্রথম 2 মিনিটে আপনি কি করবেন, সেটা আপনি সেটাই করেন। উনি বলছে আমি 1 ঘন্টা হাঁটবো, এই 1 ঘন্টাতে ফোকাস না করে 1 ঘন্টা হাঁটার জন্য প্রথম 2 মিনিটে আমি কি করব, লেটস ডু দ্যাট, দ্য রেস্ট উইল ফলো। তো এখানেও আমি যেটা বলবো, আপনি যেটা করবেন, আপনার সবচেয়ে সহজ যে কোর্সগুলি আপনার কাছে মনে হয় সেই কোর্সগুলি আপনি নেবেন। যেমন ধরুন অ্যাসিউরেন্স হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ কোর্স। অ্যাসিউরেন্স কোর্সে আপনি দেখেন এই কোর্সটা পাস করতে গেলে আপনাকে কতগুলি চ্যাপ্টার পড়তে হবে। সো আপনি দেখলেন যে এখানে 10টা চ্যাপ্টার আছে ফর এক্সাম্পল। সো আপনি এই 10টাতে ফোকাস করেন না, আপনি দেখেন এই 10টার মধ্যে আহ, সবচেয়ে সহজ চ্যাপ্টার কোনটা আপনার কাছে মনে হয়, তো সেই চ্যাপ্টারটা আপনি পড়া শুরু করেন। ধরুন আপনার কাছে মনে হলো যে চ্যাপ্টার নাম্বার 2 হলো সবচেয়ে সহজ চ্যাপ্টার, তো চ্যাপ্টার নাম্বার 2টা আপনি পড়া শুরু করেন। এবং সেই চ্যাপ্টারে আপনি দেখবেন যে প্রথমে যে কাজটা করবেন, আইসিএবির প্রতিটা ম্যানুয়ালে দেখবেন ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন থাকে এবং কি সেলফ টেস্ট থাকে। এই কোশ্চেনগুলি আপনি আগে সলভ করবেন। আগে রিডিং পড়া শুরু করবেন না, পেজ 1 থেকে একেবারে লাস্ট পেজ পর্যন্ত রিডিং আপনি পড়ে আগেই শুরু করবেন না। তাহলে হবে কি, তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। তো আপনি আগে কোশ্চেন পড়বেন। কোশ্চেন পড়ে যদি আপনি যখন রিডিং পড়বেন, তখন দেখবেন আপনি কিন্তু রিডিং পড়ে বুঝতে পারছেন যে এখানে কি বলছে এবং প্রশ্ন কিভাবে আসতে পারে। সো আমার এটা হলো আপনাদের জন্য আমার একটা টিপস, যে আপনারা এই এই আম, জিনিসটা একটু ফলো করেন এবং প্রতিদিন আপনারা 1 ঘন্টা হলে পড়তে হবে। আপনি প্ল্যান করবেন, যদি আমি সন্ধ্যা 8টায় বাসায় আসি, তাহলে আমি কি 2 ঘন্টা পড়বো, 8টা থেকে 10টা। 10টায় বাসায় আসলে আমি কি 2 ঘন্টা পড়বো, 10টা থেকে 12টা। তো এভাবে আপনারা প্রতিদিন ডিসিপ্লিন ওয়েতে মানে অল্প অল্প করে হলেও প্রতিদিন পড়তে হবে। এবং অল্প অল্প করে পড়ে যদি আপনি 1 বছর পরে কম্পেয়ার করেন, দেখবেন আপনার কিন্তু অনেক পড়া হয়েছে। এটা একটা। আচ্ছা, পড়া বলতে আমি কি মিন করেছি? পড়া বলতে আমি মিন করেছি আপনাকে কোশ্চেন পড়তে হবে, কোশ্চেন পড়ে থিওরি পড়তে হবে। এখন ধরুন প্রফেশনাল স্কেপটিসিজম অডিটের একটা কনসেপ্ট, বা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স কি অডিটের একটা অ্যাসিউরেন্সের একটা কনসেপ্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে। যদি আপনি আগেই জানেন যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্সটা কি, এটা আপনি ইউনিভার্সিটিতে পড়ে আসছেন বা কলেজে পড়ে আসছেন, তাহলে এখন থিওরিতে বেশি না পড়ে আপনি কি করেন, আপনি কোশ্চেনগুলিতে বেশি পড়েন। আচ্ছা, এখন আপনি কোশ্চেন পড়তে গিয়ে দেখলেন যে এই কোশ্চেনটা আসছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স সম্পর্কে। সো এই কোশ্চেনটার আপনার এই কনসেপ্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি আজকে এটা প্রথম পড়ছেন, আপনি আগে এটা পড়ে আসেন নাই। সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হয়তো আপনার ফ্রেন্ডরা বলবে এটা তুই এখনো পড়িস না, এটা তো আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি। তো তার মানে এই না যে আপনি ফেল করবেন। ফরগেট ইট, ডোন্ট লিসেন টু ইউর ফ্রেন্ডস বা ডোন্ট লিসেন টু ইউর সিনিয়র্স যারা এটা ইউনিভার্সিটিতে পিএইচডি করে আসছে। হতে পারে উনি পিএইচডি করে আসছে, আই ডোন্ট কেয়ার। আপনি আজকে জীবনে প্রথম এটা পড়ছেন, আর আপনার ফ্রেন্ড এটা ইউনিভার্সিটিতে পিএইচডি করে আসছে এই টপিকের উপরে। ইট ডাজন্ট ম্যাটার, হয়তো ও ফেল করবে। তো আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি এটা আগে কখনো পড়েননি, আপনি আগে কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করেন যে এই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স এই যে কনসেপ্টটা, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। তো আপনি প্রশ্নটা পড়লেন, এরপরে আপনি যান চ্যাপ্টারের কোন জায়গাতে এই কনসেপ্ট সম্পর্কে বলা আছে। আপনি দেখলেন এই কনসেপ্ট সম্পর্কে চ্যাপ্টারের 20তম পেজে কিছু কথা বলা আছে, তো আপনি ওই পেজটা আগে পড়েন। আপনাকে পেজ 1 থেকে পেজ 20 পর্যন্ত পড়ে আসতে হবে না, নো। প্রফেশনাল এক্সাম ইজ নট লাইক দ্যাট। প্রফেশনাল এক্সামে আপনি এভাবে পড়তে গেলে আপনি সময়গুলি কি কাভার করতে পারবেন না। এখানে সময় খুবই কম, কিন্তু আপনাকে অনেক কিছু পড়তে হবে এবং পড়ে এটা আপনাকে কি মাথায় রাখতে হবে। সো আপনি তখন কনসেপ্টটা পড়েন। আচ্ছা, এখানে এটা একটা গেল। সেকেন্ড নিয়মটা হচ্ছে, তো নাম্বার 1 হলো কোশ্চেন থেকে কনসেপ্টে বা টেক্সটে আসতে হবে। সেকেন্ড হলো আপনাকে লিখতে হবে। যত বেশি আপনি লিখবেন, তত আপনার কি পাস করার চান্স বেশি থাকবে। আমি অ্যাডভান্স লেভেলের একটা এক্সাম্পল বলি। অ্যাডভান্স লেভেলে আমি একটা কোশ্চেন, একটা অডিট ফার্ম, একটা অডিট ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে, প্রথম অ্যাকসেপ্ট করেছে। এটা নিয়ে একটা কোশ্চেন আসছিল কয়েক বছর আগে। তো এই কোশ্চেনের উত্তরটা আমি, এটা 5 মার্কের একটা কোশ্চেন, অ্যাডভান্স লেভেলের একটা ক্লাসে আমি সবাইকে উত্তরটা বললাম, সবাইকে আগে জিজ্ঞেস করলাম উত্তরটা কি হবে। অনেকেই বললো কাছাকাছি হয়েছে। এরপরে আমি কি করলাম, সবাইকে উত্তরটা বলে দিলাম যে এটা হচ্ছে এটার কারেক্ট আনসার। এরপরে আমি স্ক্রিনে কারেক্ট আনসারটা দেখালাম, দেখায় বললাম যে আপনারা এটা পড়েন, আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। এটা এক প্যারাগ্রাফের একটা ছোট্ট একটা উত্তর, খুব বেশি বড় কিছু না, সিম্পল। সবাই এটা পড়লো। পড়ার পর আমি বললাম যে এবার আপনারা এটা লিখেন।
আমি স্ক্রিনটা বন্ধ করলাম, আপনারা এবার লিখেন এই প্রশ্নের উত্তরটা। লেখার পরে আমি সবার স্ক্রিপ্ট চেক করলাম, আমি ওখানে 12-13 জন ছিল ক্লাসে, আমি সবার স্ক্রিপ্ট চেক করেছি। 80% ফেল করেছে ওই প্রশ্নে। 80%-এ কি 50% মার্কস পায় নাই। তো দেখেন, তারা যখন আমাকে মুখে বলেছে, ঠিকই বলেছে, তাদেরকে আমি উত্তরটা বলে দিয়েছি, উত্তরটা তাদেরকে আমি আবার দেখিয়েছি, তারা উত্তরটা পড়েছে, তারপরেও লিখতে গেলে ফেল করছে। তো এটার একটা কারণ হলো যে আপনার আইসিএবি তে আমরা যখন বলি যে পড়তে হবে, এটার মানে হলো আপনাকে লিখতে হবে। আপনি 30% মিনিমাম আপনাকে লিখতে হবে। আপনি যদি 1 ঘন্টা পড়েন, তো মানে কি 60 মিনিট, তাহলে আপনাকে 18 থেকে 20 মিনিট এর মধ্যে লিখতে হবে। যত বেশি লিখবেন, তত আপনার পাশ করার চান্স বেড়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আপনার পাশ করার সিক্রেট। এবং আপনাদের আমি লাস্ট শেষ করে দিব, 8টা বেজে গেছে, এরপরে কিন্তু সেকেন্ড সেশনে আপনাদের ক্লাসটা হবে, আপনারা এখানে স্টে করবেন, হ্যাঁ। সো লেখা বলতে আমাদের অনেকের, আপনি বলতে পারেন যে আমার তো সার্টিফিকেট লেভেলে এমসিকিউ, লেখার দরকার কি? না, লেখার দরকার আছে। কারণ আপনি যখন লিখবেন, আপনার রাইটিং স্কিল তৈরি হবে, যেটা আপনাকে কি প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলে হেল্প করবে পাস করতে। সেকেন্ড, বিষয়টা আপনার মনে থাকবে। সো মনে থাকার জন্য আপনাকে লিখতে হবে। এবং আপনি যেটা আরেকটা টেকনিক ফলো করতে পারেন, যখন যে চ্যাপ্টারটা পড়বেন, ওই চ্যাপ্টারের জন্য আলাদা করে কি শিট বা ডায়েরি মেনটেন করেন। ওই চ্যাপ্টারের বিভিন্ন টপিকের মূল জিনিসটা আপনি কি নোট ডাউন করেন। ইংরেজিতে লিখতে হবে, নিজের ভাষায় না। ইংরেজিতে যে শব্দ, যে টার্মিনোলজি গুলি আপনার বইতে ব্যবহার করেছে, সেগুলি আপনাকে লিখতে হবে। ধরুন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, আপনি বললেন যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স তো মনে থাকছে না, আমি বলি এনাফ এন্ড কারেক্ট এভিডেন্স, হবে না। আপনাকে প্রতিটা ডিসিপ্লিনের কি নিজস্ব কিছু ভাষা আছে। সো আপনাকেও সি এর যে কোর্সগুলি আপনি পড়বেন, সেই কোর্সের ভাষাগুলি আপনাকে কি মাথায় রাখতে হবে। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স শব্দটা, এটা একটা সি এর অডিট বা অ্যাসিউরেন্সের একটা টার্মিনোলজি। এটাকে আপনি সাফিসিয়েন্টকে আপনি এনাফ বলতে পারবেন না, এনাফ এন্ড কারেক্ট এভিডেন্স বললে হবে না। আপনাকে কিছু কিছু ক্ষেত্রে টার্মিনোলজি গুলো মুখস্থ করতে হবে। সো এরকম প্রত্যেকটা টপিক থেকে, চ্যাপ্টারের, আপনি যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলি আপনার মনে থাকে না, সেগুলি বুলেট পয়েন্ট আকারে ছোট ছোট করে লিখে রাখেন। তাহলে হবে কি, পরীক্ষার আগের রাত্রে পুরো বইটা আপনি পড়তে যাবেন না, আপনি ওই যে শিটটা আপনি তৈরি করেছেন ওইটা আপনি পড়েন। তাহলে কি আপনার কনসেপ্ট গুলি আবার কি মাথার মধ্যে ঝালাই হয়ে যাবে। তো এইগুলি হচ্ছে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সো রাইটিং এর জন্য আমি আরেকটা পয়েন্ট বলেই শেষ করব। রাইটিং স্কিল বাড়ানোর জন্য আপনারা কি করতে পারেন? রাইটিং স্কিল বাড়ানোর জন্য আপনারা একটা টেকনিক ফলো করতে পারেন, যে আমি প্রতিদিন 5 থেকে 6টা লাইন আমি লিখবো। সে 5 থেকে 6টা লাইন আপনার আইসিএবির বই থেকে হতে হবে, নট নেসেসারি। হতে পারে কোনো বিদেশি কোনো ম্যাগাজিন, হতে পারে দ্য ইকোনমিস্ট, হতে পারে বা টাইম ম্যাগাজিন, হতে পারে যে কোনো বিদেশি বা যে কোনো ওয়েবসাইট, যে ধরেন বিদেশি কোনো নিউজ পেপারের, ইংরেজি যে নিউজ পেপার গুলি আছে, তাদের কোনো একটা টপিকের আপনি কি করলেন, প্রতিদিন একটা আপনি একেবারে এটা একটা আপনার রিচুয়ালের মতো করে ফেলেন, যে আমি প্রতিদিন এই নিউজ পেপারের যে কোনো একটা র্যান্ডম একটা টপিকের উপরে, নিউজের উপরে প্রথম যে কোনো একটা প্যারাগ্রাফ পড়বো, প্যারাগ্রাফ পড়ে ওই প্যারাটা আমি আবার নিজের মতো করে লিখবো। 5টা লাইন, বেশি না। 5টা লাইন না পারলে কি 4টা লাইন লিখেন, বা 2টা লাইন লিখেন অ্যাটলিস্ট, 2টা লাইনের নিচে না। 2 থেকে 5টা, মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম কি 5টা বা আরো বেশি করতে পারেন। তো আপনি যদি প্রতিদিন এরকম 2 থেকে 3টা লাইন লিখেন, আপনি প্রথমে কি করবেন, ওই নিউজ পেপারের যে কোনো, আপনার পুরো নিউজটা পড়ার দরকার নেই, যে কোনো একটা প্যারা পড়বেন, যে কোনো জায়গা থেকে একটা কমপ্লিট প্যারা পড়বেন। পড়ে ওই প্যারার যে কোনো 2টা লাইন আপনি কি করবেন, টিক দিবেন যে এই 2টা লাইন আমি লিখবো। এখন দেখেন ওই ওই কথাগুলি ওনারা কিভাবে লিখেছে। যেমন ধরেন এখন কি, এখন প্যালেস্তাইন এবং গাজাতে কি আপনার যুদ্ধ হচ্ছে, তাই না? তো এটা সম্পর্কে অনেক নিউজ প্রতিদিন আসছে। তো আপনি কোন একটা নিউজের 2টা লাইন আপনি পড়লেন, পড়ে এবার এটা না দেখে নিজে নিজে মাথার মধ্যে আগে বলেন যে আপনি কি পড়লেন, ওখানে কি বলেছে। সেই কথাটা এবার আপনি কি করেন, একটা খাতাতে লিখেন, ডেট দেন, যে আজকে 29 তারিখ অক্টোবর মাসে 2023, আজকে আমি এই 2টা লাইন লিখেছি। ওই লাইনটা লিখেন, 2বার লিখেন বা 1বার লিখেন। লেখার পরে এবার আপনি কম্পেয়ার করেন, আপনি কিভাবে লিখেছেন এবং ওখানে কিভাবে লেখা ছিল নিউজ পেপারে। আপনি কোনো বানান ভুল করেছেন কিনা, কোনো গ্রামাটিক্যাল ভুল করেছেন কিনা। হি ডাজ কেন বললো, হি ডু কেন বললো না, তাই না? খুব আমি একটা সিম্পল উদাহরণ দিলাম। হি গোস কেন বললো, আই গো কেন বললো, কেন আই গোস বললো না। তো এই যে গ্রামাটিক্যাল জিনিসগুলো আপনি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কি হবে, আপনার রাইটিং স্কিল তৈরি হবে। যদি এভাবে আপনি প্রতিদিন লিখেন, 3 বছরে আপনার, 1 বছরে কি 365টা লাইন এভাবে লেখা হবে। 365 × 2 কত হয়?
700 লাইন লেখা হবে। 3 বছরে কতটা লাইন লেখা হবে? 2100 লাইন লেখা হবে। এবং এর মধ্যে আপনার কতগুলি ওয়ার্ড শেখা হবে, তাই না? সো এটা আপনার সারা জীবন কাজে দিবে। আপনি যখন সিএ পাশ করে এরকম এভাবে যদি আপনি লেখা প্র্যাকটিস করেন, আপনি সিএ পাশ করার পরে যখন আপনি ইংরেজিতে কোনো কিছু লিখবেন বা কথা বলবেন, দেখবেন আপনার লেখা এবং আপনার কথা বলার সাথে আপনার বন্ধুর লেখা এবং কথা বলার যে এই প্রসেসটা ফলো করেনি, অনেক ব্যবধান থাকবে এবং কম্পিটিশনে আপনি কি অনেক আগিয়ে থাকবেন। সেই এটা আপনার লাইফ লং অ্যাসেট হবে। শুধুমাত্র সিএ পাশ করতে এটা হেল্প করবে না, আজীবন আপনাকে এটা হেল্প করবে। সো ভালো ইংরেজি শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হলো প্রচুর পড়তে হবে, ইংরেজি পড়তে হবে। এবং ইংরেজি পড়বেন কার কাছ থেকে? রামশ্যাম যদু মধুর লেখা পড়বেন না, পড়বেন বাইরের যাদের ভাষা ইংরেজি, তাদের লেখা পড়বেন, তাহলে অনেক ভালো শিখতে পারবেন। তো এনিওয়ে, আমার সময় শেষ 8টা পর্যন্ত। আপনারা আরো আগে আসলে আরো অনেক কিছু আমরা আলোচনা করতে পারতাম, বাট যতটুকু মেসেজ দিতে পেরেছি জানি না কতটুকু আপনারা নিতে পারবেন। পরবর্তীতে আপনাদের আরেকটা সেশন হবে, আমি জানি না। হ্যাঁ, ওহাব এখন চলে আসছে। তো ঠিক আছে, তাহলে আমি শেষ করছি। ওহাব আকন্দ, আপনার আসসালামু আপনার আলাইকুম স্যার। ওভার টু ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে থ্যাংক ইউ। জি ভাই, গুড সালাম লাক। আলাইকুম, কেমন আছেন? এই তো, এই তো ওহাব, ঠিক আছে, আপনি শুরু করেন। জি, স্যার আমার একটা কোশ্চেন থ্যাংক ছিল ইউ। স্যার। আচ্ছা, আপনার আরো কোশ্চেন। যদি আগে আপনি নিতে পারেন, যদি আরো টাইম লাগে ভাইয়া। না, ওহাব আমি আর নিচ্ছি না, আমরা আসলে 10 মিনিট পরে শুরু করেছি, মাত্র 2 জন ছিল, এখন সেটা 50-এর উপরে। খুবই জি জি ভালো জি। সাইন। তো হ্যাঁ, কোশ্চেন থাকলে খুব সংক্ষেপে বলেন, আমি যেহেতু ওহাবের হ্যাঁ হ্যাঁ, সময়টা আমি আপনাদের নষ্ট কোনো করতে চাই কোশ্চেন না। থাকলে আপনারা আস্ক করতে পারেন ভাইয়া লিভ করার আগে, যদি ওনার কাছে কোনো কোশ্চেন থাকে আপনাদের। স্যার আমরা কি মানে আগামীতে মানে মানে ইয়া সার্টিফিকেট লেভেলের যে স্যার মানে কোর্স হয় মানে অনলাইনে যেটা ওইটা কি আমরা ক্লাস পেতে পারি নাকি স্যার মানে আপনাদের বা আপনার? হ্যাঁ, না, ওইটার ক্লাস তো আমাদের আইসিএবির সার্টিফিকেট লেভেল আমি ক্লাস নেই না, আমি অ্যাডভান্স লেভেলে নেই। ওইটা আইসিএবির টিচার আছেন, আমাদের অনেক ভালো ভালো টিচার আছেন। সার্টিফিকেট আপনারা ক্লাসগুলি কিন্তু করবেন, হ্যাঁ, যারা যেটা যেটা আপনার করেন আর কি দরকার, অনেক ভালো ভালো টিচার আছেন। হ্যাঁ, না, আজকে এটা আপনাদের আইসিএবির এটা একটা রিকোয়ারমেন্ট যে আপনারা এই সেশনগুলিতে আসবেন। এটা, হ্যাঁ, আপনাদের ক্লাস তো আলাদা, সার্টিফিকেট লেভেলের ক্লাস তো এটা না, এটা আলাদা। হ্যাঁ, এটা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মতো। আর কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, আর এই ধরনের প্রশ্ন থাকলে ওয়াহাব আকন্দ, হি ইজ কোয়াইট কেপেবল টু ডিল উইথ অল দিস কোয়েশ্চেন। তো আমি ওয়াহাব, আপনার গুড লাক, আমি আপনাদের জন্য শুভকামনা। আপনারা সবাই 3 বছরের মধ্যে সিএ পাস করেন, প্রতিজ্ঞা করেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হলো ওয়াহাব, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, আপনি ভালো আছেন? জি স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন ঘটনা হচ্ছে কি, আপনার হয় যদি নির্বাচনী হিসাবে যদি ইয়ে করে তাহলে তো আর কেউ না। হ্যালো। হ্যাঁ, ওকে। সো আপনাদের সেশন, আই বিলিভ ইট ওয়াজ আ ভেরি গুড সেশন। আশিক ভাই, হি ইজ ভেরি well capable person. He is a chartered accountant, fellow chartered accountant, and CPA USA. So, he is a partner of Deloitte Bangladesh. He's uh, very resourceful person. So I think you have gone through this. আচ্ছা, প্রথম যে আপনারা একটা কোশ্চেন করেছেন যে এটা আইসিবির ক্লাস কিনা। আইসিবির ক্লাস না, আইসিবির ক্লাস তো আপনাদের রেগুলার রুটিনের মধ্যে হয়। তো এটা আপনাদের যেটা হয়,
আপনাদের সাথে কমিউনিকেশন হয়েছে এবং মেইল গিয়েছে, আপনারা মনে হয় ঠিকভাবে দেখেন না এগুলো। আর একটু সিনসিয়ার হতে হবে। আহ, কারণ হলো আপনাদের আইসিবির ক্লাস, যেটা ক্লাসের শিডিউল আলাদা, সেটার জন্য আলাদা আপনাকে মেইল দেওয়া হবে, সেখানে জানানো হয়। বা যারা এখন হয়তো ক্লাস করছেন কারেন্টলি, ওনাদেরকে ক্লাসের এনরোলমেন্ট, দেন প্রসেস ইজ ডিফারেন্ট। আর এটা হচ্ছে একটা নলেজ শেয়ারিং সেশন। আচ্ছা, আপনাদের ইয়েগুলা মিউট করেন। হ্যাঁ, আপনারা আপনাদের আপনারা সবাই নিজেদেরকে মিউট করে রাখুন। ওকে। হ্যাঁ, ওকে, আমি যেটা বলছিলাম যে প্রত্যেক মাসে রেসপেক্টিভ মান্থে, ধরেন যারা বিভিন্ন সেল ফার্মে জয়েন করেছেন, তাদের জন্য একটা নলেজ শেয়ারিং সেশন হয়। লাইক 3 দিন হবে, 2 আওয়ার্স করে, আহ 6 মানে 6 আওয়ার্স, অ্যান্ড দেন 6 জন রিসোর্স পারসন ডিফারেন্ট এরিয়া নিয়ে কথা বলবেন। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, and I would say this is important than your class, রাইট? বাট আমরা যেটা ভুল করি, আমরা অনেকেই দেখি যে এটাতে জয়েন করতে চায় না, না করে ক্লাসে জয়েন করে। হ্যাঁ, অ্যাজ ইফ যে এটার কোনো ইম্পর্টেন্স নাই। মানে পড়াশোনা ক্লাসে যেটুকু হবে বা বাসায় যা পড়বেন, সেটাই যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো, তাহলে মানুষ আহ আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলছি, এগুলো টাকা খরচ করে অন্য অন্য জায়গায় মানুষ এগুলো ট্রেন আপ হয় আর কি। এবং বেশ ভালো স্মার্ট অ্যামাউন্ট অফ মানি ইউ নিড টু স্পেন্ড ফর দিস। বাট আইসিএবির জন্য, শুধুমাত্র আইসিএবি স্টুডেন্টদের জন্য আমরা এই টাইমটা ইউটিলাইজ করছি, আমরা এই টাইমটা দিচ্ছি এখানে, যাতে আমাদের স্টুডেন্ট যারা আসছে নতুন, তারা যেন আরো ভালোভাবে মানে জিনিসগুলো ক্যাপচার করতে পারে, এন্ড দে ক্যান বি প্রিপেয়ার্ড ফর ফিউচার, রাইট? এই জায়গাতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। তো এর পরবর্তীতে যে সেশন গুলো হবে, আই বিলিভ যে আপনারা সেগুলোতে পার্টিসিপেট করবেন। এন্ড দেন, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আই হ্যাভ আ কোশ্চেন রিগার্ডিং সেশন। আমি রিসেন্টলি স্যার 7টা 19 মিনিটে স্যার আমি টেক্সট পেয়েছি, মানে মেইল পেয়েছি। তো এটা আগে থেকে হুম, হুম, স্যার হুম। আমাদেরকে জানানো হয়নি স্যার। তো জানানো যদি না হয় তাহলে স্যার কি করে জয়েন করব? ও, আপনারা মানে আগে আমি মেইল এখন পান নাই? না না না, এখন এখন পর্যন্ত আমরা বাহিরে। এখন যদি আগে থেকে আমাদেরকে মেইল করে দিত তাহলে সেক্ষেত্রে আমরা সতর্ক থাকতাম। এই কারণে আসলে স্যার পার্টিসিপেন্ট নাই, টু বি স্যার ফ্র্যাঙ্ক। মেল পেয়েছি আমরা, স্যার আগে স্যার মেল পেয়েছি। সেম এজ হিম। আমিও স্যার হ্যাঁ। একটু মেলটা দেরিতে পেয়েছিলাম, 7টা 33-এর দিকে আমার মেল আসছিল আসলে স্যার। ও, সেটা আমি জানি না, স্যার কারণ এটা তো স্যার স্যার সরি এর স্যার, আগে একটা এখানে সেশন অনেকে ভুল হয়েছে, করতে, ঠিক সেম 4টা সেম বাজে অ্যাকাউন্ট সবাইকে ছিল মেল স্যার। দেওয়া হয়েছে নিলয় ভাইয়া থেকে। হ্যাঁ, নিলয় হ্যাঁ, স্যার হ্যাঁ। থেকে 4টা বাজেই সবাইকে মেল দেওয়া হয়েছিল যে এইরকম একটা সেশন হবে নলেজ শেয়ারিং। দেন 4টা বাজে সবাইকে হচ্ছে এই মেলটা করা হয়েছে। যদি কেউ জি না স্যার। পান, নেক্সট সেশন থেকে সিআরদের কাছে গেলে কিংবা কারো কাছে গেলে, ওইটা আমাদের যে গ্রুপ থাকে ওই গ্রুপে যদি শেয়ার করে দেন, তাহলে সবাই আমরা ইয়ে করতে পারবো, ওইখান থেকে জানতে পারবো। 4টা 54-তে দিছে, এটা তো আমি জানি না। যে যারা বলছেন যে আপনারা আগে পান নাই, আপনাদের মেইলের আইডি কি এখানে নাই? স্যার আছে, এবং আমাদের যে জিনিসটা বললো, আমাদের কিন্তু সিআরদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপেও স্যার দেওয়া হয়নি। মানে উই আর নট ইনফর্মড আর্লিয়ার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আচ্ছা, স্যার। সিআরদের যে গ্রুপ, ওটা তো আপনারাই নিজেরাই চালান না? স্যার আমি না স্যার, এখানে দিছিলাম স্যার, আমি গ্রুপে মানে দিছিলাম স্যার। সো অনেকেই বলছে যে পায় নাই। তো আমার মনে হয় যে আপনারা যে করবেন, এই ধরনের যে ইস্যুগুলো আসবে, লাইক ক্লাস তো আছেই, and এই সেশন আর হবে না আপনাদের লাইফে, ওয়ান্স ইন আ লাইফ টাইম। সিএতে যখন আসছে, সো এখানে ফার্স্ট আপনাদের এই মানে কি বলবো, ইন্ট্রোডাক্টরি সেশন গুলো হবে।
এরপরে আর কখনো আইসিবি থেকে এটা অ্যারেঞ্জ করা হবে না। সো এটা নিয়ে আর নতুন করে চিন্তা করা, এরপরে যেহেতু সেশন আছে, এরপরে আরো 2 দিন আছে, কালকে আছে পরশু আছে মেবি, হ্যাঁ। তো সেগুলো আপনারা যারা আজকে জয়েন করেছেন আপনারা তো জেনেই গেলেন কালকে এবং পরশু আছে। তো যারা জয়েন করে নাই, ওই গ্রুপে যদি সবাই থাকে তাহলে আপনারা যারা সিআর আছেন আপনারা সেখানে আগে থেকে ইনফর্ম করে দেন যে এই সেশন আছে, মানে কোন কোন সেশন কখন হবে এগুলো একটু জানিয়ে দেন। কারণ আপনারা যারা সিআর রেসপন্সিবল পারসন, আমি নিজেও সিআর ছিলাম, আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি সিআর ছিলাম। দেন আইসিএবি তে 3টা সেশনেই মানে সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল এন্ড অ্যাডভান্স 3 লেভেলেই আমি কিন্তু ক্লাসে সিআর ছিলাম, রাইট? সো আমরা ট্রাই করতাম যে রেসপন্স, এটা একটা ইটস আ প্লেস অফ টেকিং রেসপন্সিবিলিটি অ্যান্ড ক্যারিং আউট দ্য সেম ইন অ্যান এফিশিয়েন্ট অ্যান্ড মানে উইদাউট এনি বেনিফিট। লাইক আপনি যখন সিআর হচ্ছেন, ইউ আর নট গেটিং এনি ফিনান্সিয়াল বেনিফিট, বাট ইউ আর ওয়ার্কিং, দিস উইল হেল্প ইউ টু গ্রো ইউর লিডারশিপ স্কিল, রাইট? ওই জায়গা থেকে আমি বলবো যে আপনারা আপনাদের রেসপন্সিবিলিটি গুলা আই বিলিভ যে আপনারা করছেন, আরো ভালোভাবে টাইমলি সবাইকে জানান। দেন এটাই শুধু না, এরপরে ক্লাসের সময় কারো কোনো ম্যাটেরিয়ালস প্রয়োজন হলে যে ম্যাটেরিয়ালস গুলো অনেক টিচার দিচ্ছেন সেগুলো সবার সাথে ডিসেমিনেট করা, এন্ড দেন সবাইকে ওয়েল ইনফর্ম রাখা বিভিন্ন কমিউনিকেশনস রিলেটেড, ইট উইল হেল্প ইউ। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা যদি প্রপারলি করি তাহলে সবার জন্যই সুবিধা হবে, সবাই জানবো। So, আমার মনে হয় ঠিক আছে, আমরা যেটা এখন জয়েন করেই ফেলেছি। um let me go to the slide. Okay, সো আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? জি স্যার, একটা কোশ্চেন আছে। আমাদের যে সেশন দুটো হলো, আমরা তো লিডেসে জয়েন করেছি, ইট উইল বি গ্রেটফুল টু অল অফ আস if we get those videos, if you don't mind. No, 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 I do not have any problem. I think ICAB is getting the video and recordings. They are getting the recordings. I have seen that has been recorded. So definitely they will share. If you want, they will share the link that you can download and see. Normally ক্লাসের Thank you so ক্ষেত্রেও much. তাই হয়, রাইট? আর এখন যেটা হচ্ছে, একটা সেশনই তো শুধু হয়েছে, আপনারা হয়তো পুরোপুরি পান নাই, আশিক ভাই তো এখনকার হয়তো পাচ্ছেনই, এন্ড দেন অ্যাগেইন আপনারা পরে রেকর্ডিং আপনারা কালেক্ট করতে পারেন। হ্যাঁ, নো প্রবলেম। সো নাও basically we are going to discuss about the professionalism and corporate ethics. So আমরা এই টপিকসটা আমি নর্মালি কভার করি, প্রফেশনালিজম এন্ড কর্পোরেট এটিকেট। আমরা আগে at the initial stage we used to take 3 hours class, like আমার এই সেশনটাই ছিল 3 ঘন্টার জন্য। সো এখন এই 1 ঘন্টায় আসলে 3 ঘন্টার টপিকস কভার করা যায় না। এক, 2 নম্বর হলো এটা অনলাইনে না হয়ে ফিজিক্যাল যদি হতো তাহলে আরো বেশি ইন্টারেক্টিভ হতো, মানে আপনারা অনেক এনজয় করতেন, দেন এটা ইন্টারাকশনটাও ভালো হতো, আউটপুটটাও ভালো আসতো। হাউএভার যেহেতু আইসিবি মানে এখন রুলটাই এরকম যে এটা অনলাইনে হবে, সো লেট আস ট্রাই টু গেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, রাইট? সো আমরা এখানে যে জিনিসগুলা কভার করব আহ সেটা একটা শর্ট একটা ওভারভিউ দিয়ে দিই। বিজনেস ইটিকেট, দেন ওয়ার্কপ্লেস ইটিকেট, and then if we see greetings, meeting and introducing, এগুলো কিভাবে করতে হয়, সেই আইডিয়া গুলা, অফিস রিলেশনশিপ, অফিসে কার সাথে কিরকম রিলেশনশিপ মেনটেন করা উচিত, দেন কমিউনিকেশন এটিকেট, আপনি যখন কমিউনিকেশন করবেন কারোর সাথে, লাইক সেটা ইমেইল কমিউনিকেশন হতে পারে, ফেস টু ফেস কনভারসেশন হতে পারে, মিটিং হতে পারে, আম, আপনার হয়তো কল করতে পারেন, কাউকে টেক্সট পাঠাতে পারেন, এই কমিউনিকেশন গুলো, বা কাউকে কোনো চিঠি লিখতে পারেন, অফিসিয়াল লেটার। দেন হাউ should you communicate in a and in what manner for each of the cases. Then mastering meeting, আপনি যদি কোনো একটা মিটিং এ মাস্টারিং করেন, কোনো মিটিং যদি পরিচালনা করেন, then how should you মানে take your preparation and how should you act. এরপর আমরা যদি দেখি প্রফেশনালিজম নিয়ে আমরা একটু কথা বলবো, ট্যাবল ম্যানার্স এন্ড মিল ইটিকেট, লাইক আমরা যদি কোনো বিজনেস বা বিজনেস ডিনার বা লাঞ্চে যাই, সেক্ষেত্রে আমাদের টেবল ম্যানার্স বা মিল ইটিকেট গুলো কিরকম হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আর দেন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট,
stress management, social media etiquette, and personal grooming. So these are the things we will try to cover. But as I said, এখন 1 hour আমি জানি না কতটুকু আমরা cover করতে পারবো, but as much as possible we can cover, then it's better for us. And definitely I will share this material with you all, so that if you get time outside of this session, you can go through and you can get an idea about the areas that we are talking about, right? So before starting, do you have any question? Anybody wants to ask any question? Hmm. Hmm. অফিস থেকে আসতে 7:30 বাজে, মানে নর্মালি ক্লাসের সময় তো একটু আর্লি ছাড়ার কথা অফিস থেকে। হুম, আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার অফিসে আপনার যে ইনচার্জ আছেন তার সাথে কথা বলতে হবে যে আপনার যখন ক্লাস চলছে, তো ক্লাস তো 7টায় শেষ হয়, তো 6টায় বের হলে আপনার জন্য সেই ক্লাসটা মিস হয়ে যায়, রাইট? দেন ইফ ইট ইজ পসিবল টু লিভ ইউ বাই 5:30, আমার মনে হয় ওনারা হয়তো কনসিডার করবেন। ওকে, সো আমরা এই এজেন্ডা গুলা কভার করব। আহ আপনাদের অনেকেই, আমি জানি না সব ফার্মে করে করে কিনা। সো যারা আমি কেপিএমজি তে দেখেছি, কেপিএমজি তে যারা জয়েন করবেন, এইগুলো নিয়ে ইন্ডাকশন ট্রেনিং হবে। Because when I was at KPMG, I used to conduct this training. I was a buddy manager there in KPMG also. So, so I was the responsible manager for this. Then we used to arrange training for the new joiners every month. Then I proposed in ICAB that if I know the culture in KPMG, and we used to arrange these trainings, and this is very good. This is very helpful, and the new joiners can learn some of the important things that they should learn before going to any conduct any audit or any engagement. Then it's better. তখন আইসিএবি ভাবলেন যে না ঠিক আছে, ইটস গুড, যে অন্যান্য ফার্মে সবার কোন ফার্মে কি করা হয় এটা তো আর সবাই জানে না ইন্টারনালি, অনেক সময় দেখা যায় টাইমলি অ্যারেঞ্জও করা সম্ভব হয় না ফার্ম গুলাতে। তখন এটা ওনারা ফেসিলিটেট করলেন। শুধু তখন বললেন যে ঠিক আছে, তাহলে শুধু এইটা না, এর সাথে আরো কিছু এরিয়া নিয়ে, লাইক পড়াশোনায় আপনাদেরকে কিভাবে গাইড করা যেতে পারে, হাউ উইল ইউ টেক ইউর প্রিপারেশন এন্ড like all other things, and how will you proceed for your careers, how will you take your preparation for your careers as well. So and পড়াশোনাগুলো কিভাবে করবেন, অফিসে কিভাবে কাজ করবেন, সবকিছু নিয়েই কিন্তু আপনাদের এই যে 6টা যে সেশন 3 দিনে, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই প্রত্যেকটা সেশনে জয়েন করবেন, ঠিক আছে? এবং সিরিয়াসলি জয়েন করবেন, বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সো ইটস বেটার, বেটার, অনেক অনেক কিছু জানতে পারবেন আপনারা। সো আমরা যদি ইফ উই টক অ্যাবাউট বিজনেস ইটিকেট, সো বিজনেস ইটিকেট কিন্তু কোনো রিটেন কোনো রুলস রেগুলেশন না, ইটস অল অ্যাবাউট বিল্ডিং রিলেশনশিপ উইথ আদার পিপল। সো সো আপনার, you will have to make a relationship with your colleagues and the people working with you in such a manner so that they can also feel comfortable about you. You can also feel comfortable working with them. So if we talk, just a minute.
হ্যাঁ, শুনছেন? সরি, আমার একটা ফোন ফোন আসছিল। সো ফোন কথা হচ্ছে অফিস থেকে। আচ্ছা, সো আমরা যেটা বলছি যে বিজনেস এটিকেটটা হলো ইটস বিল্ডিং আ রিলেশনশিপ among your colleagues, your suppliers, customers in such a way so that they can also feel comfortable working with you. You can also feel comfortable working with them. So this is not any written rules and regulation যে আপনার বিজনেস এটিকেটটার জন্য কোনো রিটেন কোনো রুলস রেগুলেশন, রুলস রেগুলেশনস এই ধরনের কোনো কিছু নেই। এটা একটা সোশ্যাল স্কিল আপনি বলতে পারেন। সো আপনি একই অর্গানাইজেশনে দেখবেন কিছু লোক আছে সো নলেজেবল, বাট দে ডোন্ট হ্যাভ এনি অ্যাকসেপ্টেবিলিটি উইথ দ্য আদার পিপল, লাইক টু দ্য আদার পিপল, লাইক ইউর কলিগস। আপনার ফার্মেই দেখেন অনেকে আছে খুব নলেজেবল বাট খুব একটা অ্যাকসেপ্টেবিলিটি নাই, বিকজ অফ দ্য ইউনো ল্যাক অফ সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি শুধু নলেজেবল হলেই হবে না, ইউ উইল হ্যাভ টু হ্যাভ সোশ্যাল স্কিল টু ইউনো to sustain a proper level of business etiquette. And then এটার আর একটা সুবিধা হলো আপনার এটা যেহেতু সোশ্যাল স্কিল, সোশ্যাল স্কিল মানে কি, সোশ্যালি যারা খুব ভালো, আপনারা কি বুঝেন যে সোসাইটিতে তাদেরকে সবাই কি করে, তাদেরকে গুরুত্ব দেয়, লাইক সবাই পছন্দ করে। সো ইন অফিসের কথাই যদি বলেন বা আপনি আপনার ক্লাসের কথাই বলেন, আপনারা যখন এর আগে গ্রাজুয়েশন বা বিভিন্ন জায়গায় ছিলেন, তখন ক্লাসে যারা সবার সাথে মিশতো, সবার সাথে কথা বলতো, খুবই ম্যাচিউর বিহেভ করতো, তাদেরকে কিন্তু সবাই পছন্দ করতো, তাই না? সো ইটস আ সোশ্যাল স্কিল, and they can create, you can create impression to others through this social skill. হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে আপনি আজকে বাংলাদেশে বসে যেটা এক্সপেক্ট করছেন যে 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 কালচার গুলা বা এই এই বিজনেস এটিকেটটা যেরকম হয় একটা অর্গানাইজেশনে একরকম, ধরেন ইটস ইটস ইউনো ইটস রানিং অর ইউনো প্রসিডিং ইন আ ওয়ে ইন অ্যান অর্গানাইজেশন, লাইক আপনি যদি একটা কোম্পানিতে একরকম দেখেন, ধরেন আমি যদি বলি ইউনিলিভারে একরকম, এটা ব্রিটিশ আমেরিকান টোবাকোতে একরকম, আবার গ্রামীণ ফোনে অন্যরকম। সো ইট ডিপেন্ডস, এটা এক কোম্পানি টু কোম্পানি এন্ড দেন আপনার কান্ট্রি টু কান্ট্রি, টিম টু টিম এটা ভ্যারি করে। লাইক ফাইন্যান্স টিমের লোকজনের যে ইটিকেটটা বা তাদের ওয়ে অফ বিহেভিং উইথ দ্য ইউনো উইথ দ্য কলিগস যেরকম হবে, দ্যাট উইল নট বি দ্য সেম ইন সেলস টিম। হ্যাঁ, সেলস টিমে কিন্তু গালিগালাজ করে, একদম গালিগালাজ করে, ওরে কাজ ওখানকার কালচারটা একটু ডিফারেন্ট। সো এটা ইট ইট ভ্যারিজ, দিস ইজ অল অ্যাবাউট বিজনেস ইটিকেট। সো এটা আমরা যদি বলি কিছু ইম্পর্টেন্স আছে, লাইক ইট ক্রিয়েটস আ প্রফেশনাল and mutually respectful atmosphere among the people working in an organization, and it improves communication, which helps an office serves as a productive place. And then people feel better about their jobs when they feel respected. Definitely, আপনাকে আপনি যেখানে জব করছেন, যদি if people do not respect you, then you do not feel comfortable working in that organization, and often you will find a new place to switch the job. And then provides personal security. Good. And knowing how to behave appropriately in a given situation makes you more comfortable. আপনি যদি জানেন যে কোন ধরনের সিচুয়েশনে কিভাবে বিহেভ করা উচিত, then it will give you confidence, and then it protects the feelings of others, and that translates into better customer satisfaction or customer relationships as well. So আপনি যদি let's say আপনি যদি কি বলে মানে অন্যদের ফিলিংসটা যদি আপনি রক্ষা করতে পারেন, মানে সবসময় লাইক ইউ আর ওয়ার্কিং ইন আ টিম and always you try to you know uh, put pressure to follow the instructions from your side, like being a supervisor. If you behave like this, then problem is then you are not listening to anybody else, and আপনি একটা জিনিস যেভাবে চিন্তা করছেন এভাবে হতে পারে যাকে দিয়ে কাজ করাবেন সে হয়তো বা অন্যভাবে করলে এর চেয়েও ভালো আউটকাম আসতে পারে। সো হোয়াট ইউ নিড এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ দ্য আউটকাম।
তো আউটকাম ভালো হওয়ার জন্য আপনার কি হবে, যে সবার ফিলিংস গুলাকে যদি আমরা বুঝে তারা কে কিভাবে করলে বেটার হয় সেটা বুঝে যদি আমরা কাজগুলা করি, দেন ইটস বেটার। সো এটা ইটস পার্ট অফ বিজনেস এটিকেট। দেখেন এখানে কিছু পিকচার আছে, পিকচার গুলো আপনারা যদি দেখেন যে বিজনেস কালচার উইদাউট ইটিকেট উড ক্রাম্বল, লাইক দেখেন যদি এই প্রত্যেকটা পিকচারই দেখেন, যদি এখানে আহ বিজনেস কালচার বা ইটিকেট যদি না থাকে তাহলে কি কি ধরনের সিচুয়েশন হতে পারে আপনার পিকচার দেখলেই বুঝতে পারবেন, এগুলোকে এক্সপ্লেইন করার দরকার নাই। ঠিক আছে? সো পাঁচটা ইম্পর্টেন্ট এরিয়াস অফ বিজনেস ইটিকেট যদি আমরা বলি, ফার্স্টলি ওয়ার্ক প্লেস ইটিকেট, আপনি ওয়ার্ক প্লেসে কিভাবে ইটিকেট আপনাকে মেনটেন করতে হবে, ট্রাভেল ম্যানার্স অ্যান্ড মেল ইটিকেট, অ্যান্ড দেন প্রফেশনালিজম, কমিউনিকেশন ইটিকেট, মিটিংস ইটিকেট। সো বিজনেস ইটিকেটের ক্ষেত্রে এই পাঁচটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আপ টু দিস, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি? নো স্যার, কোশ্চেন নেই। নো স্যার। নো স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। ওকে, গুড। সো ফার্স্ট অফ অল, we are going to talk about the workplace etiquette. So workplace আপনার কি কি ধরনের ইটিকেট আমরা মেনটেন করতে পারি, মানে আমি এটা কেন বলছি, আমি যেটা এখানে প্রেজেন্ট করছি বা বলছি এটাই যে মানে এটা অ্যাজ ইটস নট আ রুলস এন্ড রেগুলেশনস, এটা আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা বলছি। আপনি হয়তো কিছু জিনিস আরো কারো কাছ থেকে আরো ভালো শিখতে পারেন। সো ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হুইচ এভার ইজ বেটার, right, wrong, or whichever is more, far better than the other alternatives, then you will have to act like this, right, following the practices. Then common workplace etiquette গুলা যদি আমরা বলি, হতে পারে যে রিড ইউর কোম্পানি হ্যান্ডবুক। প্রত্যেকটা কোম্পানিতে হ্যান্ডবুক থাকে, সেখানে আপনি হাউ শুড ইউ বিহেভ, হোয়াট উড বি ইউর ড্রেস কোড, অফিস টাইমিং কি হবে, তারপর আপনার লিভ এন্ড আদার থিংস আর রিটেন ইন দ্যাট হ্যান্ডবুক দ্যাট ইজ বিং প্রিপেয়ার্ড এন্ড সার্কুলেটেড বাই এইচআর ডিপার্টমেন্ট। সো সেটা আপনি পড়েন, একটা অর্গানাইজেশনের বেসিক কিছু রুলস রেগুলেশনস থাকে দ্যাট পিপল ইউজ টু ফলো, আপনি সেটা গিয়ে পড়লেন, পড়ে দেখলেন যে হ্যাঁ এই জিনিসটা এখানে ফলো করা হয়। পে অ্যাটেনশন টু হাউ আদার এক্সিকিউটিভ বিহেভ। সো আপনি যখন প্রথম একটা অর্গানাইজেশনে গিয়ে জয়েন করলেন, সেখানে অন্যান্য যারা আছে হু আর ওয়ার্কিং ফর আ লং টাইম, ইউ গো see them, you try to follow them up, right? How they are behaving, how they are talking, how they are dressing up. Then you will learn so many things. Now you observe, then you will learn. Then sticking by standard rules. ধরেন আপনি যে অর্গানাইজেশনে গিয়েছেন, আপনার মনে হতে পারে যে এর চেয়ে ভালো রুলস রেগুলেশন হতে পারে, বাট ডে ওয়ানে গিয়ে যদি আপনি বলেন যে অর্গানাইজেশনের রুলস রেগুলেশন ঠিক নাই, তাহলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকেরই আলাদা একটা নলেজ বেস আছে, দেন তাদের একটা থিঙ্কিং প্রসিডিউর আছে, থট প্রসেস আছে, বেসড অন দ্যাট দে হ্যাভ মেড দ্যাট দিস রুলস এন্ড রেগুলেশনস। সো আপনি যেখানে জয়েন করেছেন অ্যাজ ইউ আর এমপ্লয়ি, দেন আপনি যদি এর চেয়ে ভালো জানেন বা ভালো জায়গা থেকে কাজ করেও আসেন, স্টিল ইউ উইল হ্যাভ টু রেসপেক্ট দ্যাট রুলস এন্ড রেগুলেশনস, ইউ উইল হ্যাভ টু ফলো দ্যাট। দেন আপনি ওইরকম পজিশনে গিয়ে আপনি চেঞ্জ করার মতো পজিশনে যেতে হবে। আগে তার আগ পর্যন্ত ইউল হ্যাভ টু অবজার্ভ, ইউল হ্যাভ টু সি, ইউল হ্যাভ টু ফলো whatever they have, and then win them over through your timeliness, definitely. So wherever you go, wherever you work, if you are not punctual in your daily life, and if I talk about your office and other places, then it's problematic for you. You will suffer in every place, right? In every place. How? So আপনি রাতে ধরেন দেরিতে ঘুমাচ্ছেন, you are wasting your time, and you are going to bed lately. সকালে আপনি দেরিতে ঘুম থেকে উঠছেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ঠিকভাবে কথা বলতে পারছেন না, তাড়াহুড়া করে যাচ্ছেন অফিসে, ঠিকভাবে ব্রেকফাস্ট করতে পারলেন না, ঘুম ঠিক হয়নি, এন্ড দেন প্রপার প্রিপারেশন নিয়ে যেভাবে যেভাবে আপনাকে রেডি হয়ে যাওয়া উচিত আপনি যেতে পারলেন না, এন্ড দেন অনেক সময় অফিসে লেট হবে,
অফিসে গিয়ে ঠিকভাবে কাজ করতে পারবেন না, মেজাজ খারাপ থাকবে যেহেতু ঘুম ভালো হয়নি। সো সবকিছু মিলেই কিন্তু আপনার লাইফে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। সো ইটস বেটার লাইক you were in your respective universities and you didn't have to go to office. That what you did late night, adda with the friends, and then studying during night times, and then going to class maybe at 10, 12, or 1 p.m. You do not you do not have to go to your class every day at 8 or 10, right? So আপনার ফ্লেক্সিবিলিটি ছিল। আবার ধরেন আগে যদি ক্লাসও থাকে 8টা থেকে 12টা 1টা পর্যন্ত ক্লাস শেষ, এরপরে গিয়ে আপনি ঘুমাতে পারেন। সেই অপশন গুলো আপনার এডুকেশন যখন আপনি ছিলেন, এডুকেশন আপনি গ্রাজুয়েশন করছেন বা আপনি যখন জব ছিল না তখন ওই জিনিসগুলা আপনি করতে পারছেন। বাট এখন যেটা হয়েছে, আপনার তো অফিস আওয়ার আছে, আপনাকে অফিস করতে হবে। দেন আপনাকে এটা মেনটেন করতে গেলে আপনার আপনার পুরো লাইফের যে আপনার স্কেডিউলিংটা আপনাকে চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি পাংচুয়াল অন ইচ অফ দ্য জবস দ্যাট ইউ আর ডুইং ইন ইউর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান ডু, ইট উইল বি বেটার ফর ইউ। আদারওয়াইজ ইউ উইল সাফার। দেন শো রেসপেক্ট ফর আদার্স। ডেফিনেটলি আপনি যেখানেই কাজ করছেন ইউ উইল হ্যাভ টু শো প্রপার রেসপেক্ট ফর আদার পিপল। অ্যান্ড দেন ড্রেস ফর সাকসেস। আপনার ড্রেস আপ গেটআপটা এমন হওয়া উচিত যে সেখান থেকে মানুষ বুঝতে পারে যে আপনার ড্রেস আপ গেটআপের মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন আছে। হ্যাঁ, এই জিনিসটা আপনার ক্রিয়েট করতে হবে। আপনি যদি এমন ভাবে যান ড্রেস আপ ধরেন ভালো ময়লা, আহ তারপর লন্ড্রি করা নেই, আয়রন করা নেই, কাপড় চোপড় পরে যাচ্ছেন, এন্ড দেন জুতা পলিশ করা নাই ঠিকভাবে, ময়লা মানে আবর্জনা মুক্ত যুক্ত মোজা, আপনি এক মোজা 7 দিন ধরে পরতেছেন, বা 2-3 দিন ধরে একটানা পড়ছেন, সেটা গন্ধ হয়ে যাচ্ছে এবং ইটস ক্রিয়েটিং প্রবলেম ফর আদার পিপল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি গ্রিটিংস, মিটিং অ্যান্ড ইন্ট্রোডিউসিং। আপনারা কি মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে? ইজ ইট লাউড অ্যান্ড ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস। Okay, so let's see how we can conduct our greetings, meeting, and introduction with the other people. Like characteristics of a good handshake. আপনি যখন কারোর সাথে হ্যান্ডশেক করছেন, ছবিগুলো দেখে তো বুঝতে পারছেন যে ফর্মাল প্লেসে কিভাবে আপনার হলো কি করতে হবে, হ্যান্ডশেক করতে হবে। লাইক আপনি যদি ইনফর্মালি কোথাও যান, বা লাইক উই আর প্লেইং ক্রিকেট, কি করে, কি বলে, হাই ফাইভ করে একটা উইকেট পড়ে গেলে, রাইট? দেন কোনো 4-6 মারলে হয়তো বা এভাবে হ্যান্ডশেক করছে। আর যখন আপনার ফুটবল খেলছে বা অন্য কোনো গেমসে বা বন্ধু বান্ধবের সাথে যখন দেখা হচ্ছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট। বাট আপনি যখন অফিসিয়াল কালচারে কারোর সাথে মিটিং করতে যাবেন, হ্যান্ডশেক করবেন, তখন আপনার প্রপার একটা হ্যান্ড গ্রিপ থাকতে হবে, যেটা প্রথম পিকচারটাতে আছে। অ্যান্ড দেন আই কন্ট্যাক্ট, আপনি যার সাথে হ্যান্ডশেক করছেন তার সাথে আই কন্ট্যাক্ট করবেন। আপনি অন্যদিকে তাকিয়ে যদি হ্যান্ডশেক করেন তাহলে উনি মনে করবে যে আপনি গুরুত্ব দিচ্ছেন না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যার সাথে হ্যান্ডশেক করবেন তার দিকে তাকাবেন, একটা ওয়ার্ম একটা হাসি দিবেন, তার দিকে আপনি বেশি করে হাত বাড়াবেন, মানে তাকে যেন বেশি দূর আসতে না হয়, আপনি এখানে আছেন যে সে আসুক, এরকম না। আপনি ইউ গিভ রেসপেক্ট টু and you go close মানে close to that person so that he or she may feel important or respected. এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা যদি বলি যে এই whenever we are introducing with the guest, like আপনার একটা টিম অন্য একটা টিমের সাথে পরিচয় হচ্ছেন, সো নর্মালি যেটা হয় যে টিমের যে জুনিয়র মোস্ট যে থাকেন, বেটার হয় উনি পরিচয় করে দিলেন যে হি ইজ দা মিস্টার এক্স, হি ইজ দা ডিরেক্টর অর পার্টনার অফ ম্যানেজার, এভাবে পরিচয় করায় দেওয়া। বাট এমন যদি হয় যে আপনার টিমের একজন আছে যেটা ওই ওই ক্লায়েন্টের টিমের বা অন্য যে টিমটা আসছে তাদের কারোর সাথে, তাদের সাথে তার ইন্ট্রোডাকশনটা আগে থেকেই পরিচয়টা আছে, সো বেটার হয় তাহলে উনি সবাইকে পরিচয় করে দিলেন। ঠিক আছে, বাট যদি কোনো পরিচয়ই না থাকে সেক্ষেত্রে জুনিয়র মোস্ট যে থাকবে সে সবাইকে পরিচয় করিয়ে দিবেন। ক্লিয়ার? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য বিজনেস কার্ড। বিজনেস কার্ড আমরা নর্মালি কোথায় রাখি বলেন তো, কে বলতে পারবেন? মানি ব্যাগে। মানি ব্যাগে থাকে। মানি ব্যাগে আর কি থাকে?
ওয়ালেট স্যার। মানিব্যাগে আর কি থাকে? মানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু মানি মানিব্যাগই থাকে রাখে, স্যার, মানে টাকা থাকে। মানিব্যাগটা কোথায় থাকে? পকেটে। স্যার পকেটে। মোস্ট অফ দ্য টাইম পিছনের পকেট। এই যে আসল কথা বের হয়ে আসছে। এরপর এর উপর আপনি বসেন, বসার পরে মানি ব্যাগ মানে বাঁকা তেরা হয়ে একটা বাজে একটা অবস্থা। দেন ওখানে যে রাখছেন, ওখানে টাকা রাখছেন, টাকার মধ্যে ময়লা থাকে। দেন অনেক সময় দেখা যায় কার্ড গুলো ময়লা হয়ে যায়, তাই না? দেন কারোর সামনে যখন আপনার দেখা হলো, আপনি যদি মানি ব্যাগ বের করে ওখান থেকে কার্ড বের করে এভাবে দেন, দেখেন ইট লুকস ভেরি অড যে অনেকে এটা হয়তো সে এটাকে হয়তো হাইজেনিক ফিল নাও করতে পারে। আপনি চিন্তা করেন ঠান্ডা মাথায় জিনিসটা। হ্যাঁ, তো এই জন্য কার্ড আপনি যদি মানি ব্যাগেও আলাদা একটা সাইডে রাখেন, আপনি যেটা করবেন মিটিং এ ঢোকার আগে ওখান থেকে বের করে নেবেন কার্ড গুলা সুন্দর করে, নিয়ে উপরে শার্টের অথবা ব্লেজারের পকেটে অথবা আপনার হাতে সুন্দর করে আলাদা করে রেখে দিবেন। রেখে দিয়ে যেটা করবেন, যার সাথে পরিচয় হবে দেন আপনি তাকে দিবেন কার্ড। এবং কিছু পিপল আছে যেটা করে, ধর কোথাও গেছে, আহ, গণহারে সবাইকে কার্ড দিচ্ছে, পারলে তার সাবঅর্ডিনেট কে দিয়ে কার্ড দেওয়াচ্ছে সবাইকে। নট আ গুড ম্যানার। বেটার হলো আপনি ওয়ান টু ওয়ান যার সাথে কথা হবে তাকে কার্ডটা দিবেন, তার কার্ডটা নিবেন। দিস ইজ দ্য ওয়ে, মানে উই শুড প্রেজেন্ট আওয়ার বিজনেস কার্ড। এবং ট্রাই করতে হবে এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা। কার্ড হোল্ডারে আলাদা করে রাখতে পারলে বেটার, এবং কার্ড হোল্ডারটাও আলাদাভাবে ব্যাগে বা ব্লেজারের পকেটে। আর যদি তাও না হয়, আপনি ব্লেজার বা শার্টের পকেটে আলাদা করে কিছু কার্ড নিয়ে নিবেন, দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। তারপর মিটিং শুরুর আগে আবার বের করে হাতে নিয়ে চেক করবেন যে এভরিথিং ইজ ওকে। দেন ইউ প্রেজেন্ট। মানে প্রেজেন্টেশনের তো একটা বিষয় আছে। আপনি যদি কারো বাসায় খেতে যান, আপনাকে খেতে দেয়, সেখানে যদি প্রেজেন্টেশন ভালো না হয় তাহলে তো ঠিকই বলবেন, বলবেন না যে এটা কি কিভাবে কি দিল, হ্যাঁ গ্লাসে ময়লা, বলে না? আপনার বলেন না? তো জি সেম স্যার, এজ মাঝে দ্যাট, মাঝে আপনি বলি তো। যখন বিজনেস কার্ড দিচ্ছেন, হ্যাঁ, সো ইউল হ্যাভ টু বি প্রেজেন্টেবল। ইট হ্যাজ টু বি প্রেজেন্টেবল, নো? প্রেজেন্টেবল হতে হবে তো। গার্লফ্রেন্ডের জন্য তো ঠিকই সেজে গুজে গিয়ে দেখা করেন, রাস্তায় দাঁড়ায় থাকেন 1-2 ঘন্টা, সেটা যদি করা যায়, তো এখানেও আপনাকে উইল হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল, তাই না? নাই নাই হবে, সমস্যা নেই, সবার লাইফে হয় কোনো না কোনো সময়। সো ইটস ম্যাটার অফ টাইম, হয়ে যাবে, সমস্যা নেই। কারো আপনি বিয়ের এখন, পরে হয় হ্যাঁ স্যার, বিয়ের পরে হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, পরে আগে যে কোনো মুহূর্তেই হতে পারে, বিয়ের পরে অন্য কারোর সাথেও হতে পারে, সেটাও সমস্যা নেই। তো বিষয় হলো যে আপনি আপনি নিজেকে কতটুকু, লাইক, হাউ আর ইউ, মানে মানে আপনার নিজেকে কতটুকু ইয়াং মনে করছেন। মানে কত 80 বছরেও রেলমন্ত্রী বিয়ে করেছে কিছুদিন আগে, তাই না? বাংলাদেশের এক রেলমন্ত্রী, সে বিয়ে করছে 2-3 বছর আগে, আরো বেশি আগে মনে হয়, না, আরো আগে, প্রায় প্রায় 6-7। তার তার তো বাচ্চা হয়েছে, সমস্যা কি? সো সে ওই সময় তাকে মনে করছে সে হয়তো মানে 30 বছরের যুবক, হতেই পারে। তো ইট ডিপেন্ডস। আবার অনেকে আছে ধরেন তার এই যে অনেকেই ধরেন যেভাবে যতটা রোমান্টিক, সে অতটা রোমান্টিক না। এক একজন এক এক রকম। মানে আপনি সবাইকে একভাবে যদি মনে করেন যে হবে, আসলেই হবে না। হ্যাঁ, আপনি দেখেন ক্লাসে কিন্তু সবাই জয়েন করে নাই, এর মধ্যে কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিচ্ছে, কেউ হয়তো অফিসে কাজ করছে, এন্ড দেন কেউ হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এন্ড দেন কেউ হয়তো গার্লফ্রেন্ডের সাথেও ঘুরতে গেছে। দেখবেন এর মধ্যে যারা আসে নাই, কেউ না কেউ এই হরতালের মধ্যেও গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। সো ইটস লাইফ। So it goes on, and people used to pass it on a in a different way as per their own rule. So it's my life. People think that it's my life, my rule. So তারাই ভাবে চলে। আপনি যত কথাই বলেন না কেন, হ্যাঁ, to some extent they change themselves. They try to adopt the good things. এর মধ্যে টাইম বের করে ভালো জিনিসগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করে। বাট অলমোস্ট কিন্তু মানে সবাই কিন্তু বেশিরভাগ জিনিস তার মতো করেই করে। হ্যাঁ, but we should respect the good things. Whoever telling, whatever the qualification he or she does have, it's not a problem. So আপনার জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, বাবা মা হতে পারে, নাও হতে পারে, অন্য কেউ হতে পারে। যেখানেই দেখবেন যে শেখার মতো কিছু আছে, ট্রাই টু অ্যাকসেপ্ট দ্যাট। ঠিক আছে? দেন ইয়েস স্যার। পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে গেলে হোয়াট ইউ নিড টু ডি, ইউনো,
মানে প্রপার হেয়ার কাট, আপনি যেভাবে এলোমেলো না থেকে ভদ্রভাবে থাকা। লাইক আমরা যখন অফিসে আমাদের সময়ে ব্যাক ইন 2012 তো আমরা শুরু করি আর কি, দেন 16-17 পর্যন্ত ছিলাম। আহ, আমরা দেখেছি যে তার আগে সিসি পিরিয়ডে যখন দেখতাম যে কেউ কোনো কারণে উম, চুল এলোমেলো থাকলে বা চুল বেশি বড় হয়ে গেলে ঢোকার সঙ্গে সঙ্গে ম্যানেজার ডেকে নিয়ে বলতো যে, টাকা দিয়ে বলতো যে এই আপনি চুল কেটে তারপর অফিসে আসেন। এটা কিন্তু সবাইকে করতে হবে না, একজন দুইজনকে করলে, একবার করলে বাকিরা বুঝে যাবে যে না ঠিক আছে, উইল হ্যাভ টু বি ওয়েল গ্রুমড। হ্যাঁ, চুল প্রপারলি আপনার মেনটেন করা, ক্লিন শেভ আপনি করতেও পারেন নাও করতে পারেন, ইট ডিপেন্ডস। আপনি যদি ক্লিন শেভ না করেন, আপনি যেভাবে থাকেন সেটাকে তো প্রপারলি ইয়ে করা যায়, তাই না? আপনি এমন ভাবে দাড়ি মোছ রেখে দিয়েছেন, দেখে মনে হলো যে আপনি এখনই গাঁজা খেয়ে আসলেন চারুকলা থেকে। তো এটা তো চারুকলার কালচার, ওই কালচার আর এই কালচার এক না। আপনাকে বুঝতে হবে যে সব জায়গায় একরকম কালচার মেনটেন করতে গেলে হবে না, আবার চারুকলায় কোটটাই পরে গেলে হবে না। চারুকলার কালচারটা একটু ডিফারেন্ট, তাই না? তো বুঝেন আপনারা। সো আবার কেউ ধরেন যারা একটু কবি সাহিত্যিক, তাদের স্টাইলটা চলাফেরাটা একটু ডিফারেন্ট হবে। বাট whenever you are in office, in an official culture, সো আপনার স্টাইলটা আবার এরকম হতে হবে। সো আপনি আহ, এক এক জায়গায় আপনি যদি এমন হয় যে হ্যাঁ আপনি খুব ভালো কবি সাহিত্যিক, এট দ্য সেম টাইম আপনি খুব ব্রিলিয়েন্ট, আপনি সিএ পড়ছেন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেন, দেন আপনি অফিসিয়াল জবও করছেন। সো আপনি অফিসে যখন থাকছেন তখন তো আর কবিতা লিখছেন না, অফিসে তো আর পাঞ্জাবি আর চাদর গায়ে দিয়ে গেলে হবে না, তাই না? হবে? বলেন। অফিসে আপনাকে অফিসের কালচার মেনটেন করে যেতে হবে। দেন আপনি যখন মসজিদে যাবেন, সেখানে ওই কালচার মেনটেন করেন। দেন whenever you will go to, you are going for an program for, এই যে ধরেন কেউ যদি কবিতা মানে সে লেখে বা গল্প লিখে, বইটই লেখে, হয়তো বইয়ের একটা উদ্বোধনী অনুষ্ঠানে গেছে, বই মেলাতে, তার নিজের বই আছে, তখন হয়তো সে ডিফারেন্ট পাঞ্জাবি পাই পরে একটা চাদর মুড়ি দিয়ে মানে ওইরকম একটা সাহিত্যিক একটা ভাব নিয়ে যেতে পারে। বাট অফিসে তো আর আপনি সাহিত্যিক ভাব নিয়ে গেলে হবে না। হবে? বলেন। হ্যাঁ বলেন। পারবে, পারবে, আমাদের এখানে কালচারের প্রবলেম নাই। আই ডোন্ট নো এখন বিভিন্ন অর্গানাইজেশনে আবার ডিফারেন্ট কালচার থাকতে পারে। হ্যাঁ, তখন এটা তার কল, সে কি করবে। ধরেন কোনো অর্গানাইজেশনে এরকম থাকলো, বললো যে না আমাদের এখানে পাঞ্জাবি পরে আসা যাবে না, আপনার দাড়ি টাড়ি ঠিক আছে, আপনি টুপিও পরেন সমস্যা নাই, বাট আপনাকে ফর্মাল ড্রেসে আসতে হবে। তখন ইটস হিজ অর হার কল, মানে হাউ উইল দে টেক ইট। তারা কি এটাকে এখান থেকে ডিপার্চার করবে নাকি ওটাকে মেনটেন করবে? ইট ডিপেন্ডস, এক এক অর্গানাইজেশন একই কথা। আইসিবিতে অনেকে পাঞ্জাবি পায়জামা পরে অফিস করে আমি দেখেছি। না অ্যাকসেপ্টেবল, আমি বললাম তো যে আপনার ইট ডিপেন্ডস অন অর্গানাইজেশন। তো কোনো কোনো অর্গানাইজেশন এটাকে অ্যাকসেপ্ট করে, নাও করতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনি সেখানে যদি জব করতে যান, তাহলে আপনি ধরেন আপনি বললেন যে আপনি যাবেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে জব করতে যাবেন, আপনার সেখানে জব হলো, গিয়ে আপনাকে বললো যে দেখেন আপনি তো পাঞ্জাবি পরেন ঠিক আছে, আপনি বাসায় পরেন, আপনার দাঁড়িয়ে আসছে সমস্যা নেই, আপনি টুপিও পরেন সমস্যা নেই, বাট আপনাকে একটু ফর্মাল ড্রেস পরে আসতে হবে, তারপর বাসায় গিয়ে আপনি পাঞ্জাবি পায়জামা পরলেন। সো ইন দ্যাট কেস এটা তো আপনার কল যে আপনি কি করবেন, আপনি কি ওই জবটা ওদের সাথে করবেন কি করবেন না। কারণ সব অর্গানাইজেশনে এমন না যে বলবে যে আপনি পাঞ্জাবি পায়জামা পড়তে পারবেন না। তো আপনি তাহলে যেখানে পড়তে পারবেন সেখানে যাবেন। রাইট? যেমন আমার সবসময় ইচ্ছা ছিল আমি ব্যাংকে জব করবো না, সুদের বিজনেস এখানে ইন্টারেস্ট নিয়ে কাজ করে, সো আই উইল নট গো ফর এনি জব ইন এনি ব্যাংক। সো আমি অনেক অফার পেয়েছি, আমি সবসময় রিজেক্ট করেছি, নো আই এম নট গোইং ফর ব্যাংক জব। সে ডিপেন্ডস, আল্লাহ কি আমার রিজেক্ট রাখে নাই? রাখছে, যে যেভাবে চায়। হ্যাঁ, দ্যাটস ইট। আমি ব্যাংকে চাকরিতে যাইনি, সো আমি আমার মতো করে আছি। ইট ডিপেন্ডস, তাই না? সো এটাই আর কি। রিমেম্বারিং নেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস প্রেজেন্টেশন। আপনি যখন কারো নাম শুনবেন বা কাউকে যখন ডাকবেন, আপনি অবশ্যই তাকে প্রপার নামে ডাকতে হবে। লাইক আপনি কারোর সাথে পরিচয় হলো, কারো নাম, ফর এক্সাম্পল কারোর সাথে পরিচয় হলো, তার নাম হচ্ছে মারিয়া। সো মারিয়া, এরপরে যখন দেখা হবে তার সাথে আপনাকে সেভাবেই কথা বলতে হবে, তার নামটা যেন আপনি মারিয়াই বলেন, প্রপারলি আপনি বলেন, নাম ভুল না করেন। এটা খুবই আহ মানে ইরিটেটিং লাগে, অ্যান্ড অনেকে ইনসাল্টিং ফিল করে যে আপনি
তাকে ডাকছেন, প্রপার নামে ডাকছেন না। হ্যাঁ, তো আমি আহ, আমাকে আমাদের এরকম একটা সেশন নিচ্ছিলেন আপনার কেপিএমজি সিনিয়র পার্টনার আদিব হোসেন খান। তো উনি বলছিলেন যে আহ, আমাকে অনেকে মেল দিত, ডিয়ার মিস্টার আবিদ, কেউ ওনার নাম তো আদিব, ADAEE, আদিব। So, কেউ বলতো আবিদ, হ্যাঁ, কেউ বলতো আকিব, কেউ লিখতো ইভেন, কেউ নাকি লিখতো ডিয়ার মিস্টার আজিব, এরকম নাকি লিখতো। সো এটা কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার নাম কেউ এভাবে ভুল করে তারপর মেইলে লিখছে বা বলছে, ডাকছে, ইট লুকস অড। আমার এক ম্যানেজার ছিলেন, আমি তখন ওনার সাথে এঙ্গেজমেন্টে কাজ করতাম, জয়দেব সরকার, উনি এখন কেপিএমজি অস্ট্রেলিয়া আছে। So, দেখলাম ওনাকে ওই বাইরে আমরা যখন বিভিন্ন কান্ট্রিতে কাজ করতাম, তো কেউ ওনাকে লিখতেছে, ওনার নাম জয়দেব, কেউ লিখতেছে ডিয়ার মিস্টার জয়দেব। হ্যাঁ, আবার দেখি একদিন একজন লিখছে ডিয়ার মিস্টার জনি ডেভ। এটা তো তার জন্য এম্বারেসিং, মিলে আমরা আছি আর অনেকেই আছে। তো এই জন্য আপনি অবশ্যই কারো নাম যদি আপনি শুনেন, ট্রাই করেন, শোনার পরে এটাকে রিপিট করা, দেখা হলো, কথা হলো, শুনে রিপিট করলেন, স্পেল আউট করলেন, আচ্ছা ঠিক আছে, তার প্রোনাউন্সিয়েশনটাও প্রপারলি হতে হবে। এন্ড দেন এটার সাথে অ্যাসোসিয়েট করবেন, মেক কারেকশন ইফ দেয়ার ইজ এনি মানে রং স্পেলিং। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রপার স্পেলিং, দেন বোঝার চেষ্টা করেন, দেন আপনি প্রপারলি সেটা অ্যাসোসিয়েট করেন। আর যদি একান্তই মনে না থাকে, সেকেন্ড টাইম দেখা হওয়ার পরে আপনি তাকে আবার জিজ্ঞেস করেন যে ভাইয়া, আমি তো আপনার নামটা মানে মনে আছে বাট প্রপারলি আসলে স্পেল আউট করতে পারছি, আপনি কাইন্ডলি আরেকবার বলবেন। নো হার্ম, বাট আপনি যদি না শুনে আবার ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, দ্যাটস নট রাইট, দ্যাটস নট রাইট রিয়েলি। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কখনোই নাম ভুল করবেন না। হুম। প্রয়োজন হলে তার আশেপাশের লোকজনের কাছে জেনে নিন যে আমি ওনার নামটা জানতাম বাট আমি ভুলে গেছি, কাইন্ডলি আমাকে প্রপার স্পেলিংটা বলবেন ওনার নামে, এভাবে জেনে নেন আপনি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। সো আপনারা, আমরা যখন কমিউনিকেশন করি কারোর সাথে, so in that case, what should be the tone in conversation and how loud? It depends. যে আমি যখন কথা বলছি, লাইক আপনি যখন একজনের সাথে কথা বলছেন, ওয়ান টু ওয়ান কথা বলছেন, দেন হোয়াট শুড বি ইয়োর টোন? ভলিউমটাই বা কত হাই বা লো হওয়া উচিত, তাই না? এটা অনেকে বুঝতে চায় না। কিরকম, আমি ফ্রাইডে নাইটে আমার এক ফ্রেন্ড আছে, উনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বসুন্ধরাতে থাকে। সে অনেকদিন ধরে আমাকে বলতেছে যাওয়ার জন্য। তো আমার বাসায় যেহেতু এখন আমি দেশেও আছি, আর যেহেতু 50-50 মোটামুটি প্রত্যেক মাসেই 50% টাইম থাকি না আমি দেশে, আমার জব দুবাইতে। এন্ড দেন আমার 12-13টা দেশে অপারেশন আছে, আই আই নিড টু গো দেয়ার ইন এভরি মান্থ। সো দুবাইতে যাই, এন্ড অন্যান্য কান্ট্রি গুলোতেও আমি রেগুলার বেসিসে আমার যেখানে যেখানে অপারেশন আছে আই নিড টু গো। তো অনেকদিন ধরে বলছিল। তারপর আমি ফ্রাইডে নাইটে আমার একটা প্রোগ্রাম ছিল শ্রীলঙ্কান এম্বাসিতে, ওদের একটা প্রোগ্রাম, ওটা শেষ করে ওখানে আমরা আবার স্পন্সর ছিলাম। সো ওটা শেষ করে রাতে 12টার পর ওর বাসায় গেলাম। তারপর ওর সাথে গল্প টল্প করে অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে, অনেক খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা একই দিনে ফার্মে জয়েন করেছিলাম, একই দিনে পাশ করেছি, একই সেশনে পাশ করেছি। সো ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। সো আমার বাসায় যেহেতু কেউ নাই, সবাই এখন ঢাকার বাইরে, আমি এখন দেশে আছি, দেন আমি গেলাম আর কি। তো রাতে 4টা পর্যন্ত গল্প করলাম, এরপরে ঘুমালাম যে একটু ঘুমাবো। সকালবেলা দেখি পাশে বিল্ডিং এ কাজ চলতেছে। হ্যাঁ, সেখানে গান বাজতেছে, একজন মানে লোকজন এখানে কাজ করতেছে না, এই যে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে না লেবাররা। হুম। তো তারা হচ্ছে অনেক সময় এমনি নর্মাল, হয়তো এখন তো মোবাইলে আসতেও শুনতে পারে, মোবাইল থেকে সে স্পিকারে দিয়েছে, দিয়ে শুনতেছে তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। হ্যাঁ। তো আর ঘুমাবেন কোথায় সকালে 8টায়? ঘুম ভেঙে গেছে এবারে গান শুনে, জানালা বন্ধ যদিও। হ্যাঁ। তারপরেও মানে আর আর ঘুমানোর মতো কোনো উপায় নেই, মানে সেই রকম হাই ভলিউম দিয়ে গান শুনতেছে তোমার বুকের মধ্যখানে। তা আপনি ঘুমানোর কোনো অবস্থা নেই আর কি। ঠিক আছে। সো আপনাকে বুঝতে হবে যে আপনি whenever you are talking, so how loud it should be. আপনি যখন একজনের সাথে কথা বলছেন, আচ্ছা ও তো গানটা ও একাই শুনছিল, ওর কি লাউড স্পিকারে দিয়ে শোনার দরকার ছিল? মানে লাইক বড় ইয়েতে দিয়ে শোনার কি দরকার ছিল?
দরকার ছিল? কেউ ছিল না, তো হয়তো ডিস্টার্ব করছে না একাধিক মানুষ অন্যদেরকে। ছিল। না, আর কেউ ছিল না তো, আমি তো জানালা খুলে পর্দা সরাই দেখলাম। হ্যাঁ। সো আপনি যখন অফিসিয়াল কালচারে যদি বলি বা পার্সোনাল লাইফেও এটা আমি সবাইকে বলি যে আপনারা যখন কথা বলবেন, সি হাউ মেনি পিপল ইন ফ্রন্ট অফ হুইচ ইউ আর টকিং। আপনি যদি একজনের সামনে কথা বলেন তাহলে ওই লোকটা বুঝলেই তো হলো, আপনার তো খুব জোরে কথা বলার দরকার নাই, রাইট? এন্ড দেন আপনি যখন 2-3 জনের সাথে বা 5 জনের সাথে কথা বলবেন তাহলে আরেকটু জোরে বলতে হবে। আপনি যখন একটা রুমে 10-12 জনের সামনে কথা বলবেন তাহলে আরেকটু জোরে। দেন আপনি হোন এভার ইউ উইল টক ইন ফ্রন্ট অফ হান্ড্রেড অফ পিপল, দেন আপনাকে আরো লাউডলি বলতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ অনেকে আছে সবসময় একই স্পিডে কথা বলে, একজন থাকলেও জোরে কথা বলে, 10 জন থাকলেও জোরে কথা বলে, 100 জন থাকলেও জোরে কথা বলে। সো এটা হয় কি অনেকের জন্য ইরিটেটিং হয়। লাইক আপনি আপনার জুনিয়রের সাথে কথা বলছেন বা সিনিয়রের সাথে কথা বলছেন, এখন আপনার কথাগুলো যদি অন্যরা শুনে, বা আপনি অনেক সময় হয়তো জুনিয়রকে বকাও দিচ্ছেন বা তাকে হয়তো কোনো একটা কাজ ঠিকভাবে হয় নাই সেটা বোঝানোর চেষ্টা করছেন, আর আপনি যদি মনে করেন যে সবাই শুনুক, ইটস নট রাইট। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখা। পিচিং করতে হবে যে কত দ্রুত বা কত আস্তে আস্তে, বা পিচিংটা কিভাবে করবেন, আপনি কি আস্তে আস্তে বলবেন নাকি দ্রুত বলে যাবেন আপনি, ঠিক আছে? ইনফ্লেকশনটা হলো রেফার করে যে আপনার কোন কোন জায়গাগুলোতে আপনাকে এমফেসাইজ দিতে হবে, কোন কোন এরিয়া গুলাতে। অ্যান্ড রেটটা হলো যে রেটটা ডিপেন্ড করে যে আপনি উম, ধরেন কোনো একটা, লাইক আপনি, আচ্ছা জনসভায় ভাষণ শুনেন নাই আপনার, পলিটিক্যাল জনসভায়? হ্যাঁ, জি স্যার। শুনেছেন ওরা কিভাবে ভাষণ দেয়? ব্রডকাস্টে শুনেছি, এমনি লাইভ কখনো ব্রডকাস্টে পলিটিক্যাল শুনেছি, কোনো লাইভ, ভাষণে হ্যাঁ ছিলাম লাইভ না। আমি শুনেছি, লাইভ শুনেছি। তো তাদের ভাষণের স্টাইলটা কি? তারা এমন ভাবে কথা বলে, বন্ধুরা আজকে আমরা এই সরকারকে বাংলার মাটিতে কবর দিয়ে ছাড়বো, আপনারা চলেন, মানে এরকম একটা এমন উত্তেজনা ক্রিয়েট করবে যে আপনারা তখন সবাই উত্তেজিত হয়ে যায়, এইভাবে বক্তৃতা দিবে। কারণ ক্লাসে যে টিচার ক্লাস নিচ্ছে কি এইভাবে বক্তৃতা দিলে হবে? হ্যাঁ, না হবে না। স্যার, না। আবার জুমায় যে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন তার এটা একটু ডিফারেন্ট হইতে হবে, রাইট? দেন আপনি যখন কবিতা আবৃত্তি করছেন তখন সেটা অন্যরকম হতে হবে, সেটাও নর্মাল কথার মতো হওয়া যাবে না, সেটা একটু ডিফারেন্ট হবে, সেটা অনেক ইমোশনাল, অনেক সুন্দর করে গুছিয়ে বলতে হয়, ঠিক আছে? সো এক একটা এক এক রকম আর কি। So, এই জিনিসটা মাথায় রাখা। So, এটা ডিপেন্ড করে যে এটা দিয়ে আপনি কতটুকু আহ, মানে কাভার আপ করতে পারেন। লাইক whenever you are giving a presentation, আপনি যদি মুখস্থ বলে যান, হুম, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কে দেবে আশা ভরসা এইভাবে বলে গেলে মানুষ বুঝবে? তাহলে আপনার কিন্তু গুরুত্ব থাকবে না, আপনি কি বলছেন সেটাকে প্রপারলি শুনতে চাইবে না, বা কেউ এটাকে উম, এটা অ্যাট্রাক্ট করবে না অন্য পিপলকে, ঠিক আছে? So, এটা বুঝতে হবে যে আপনি যখন কোনো কিছু বলছেন কারোর সামনে অডিয়েন্স তারা, তাদের সাথে কিভাবে কথা বলা উচিত, কিভাবে বললে তারা বুঝতে পারবে এবং তারা অ্যাট্রাক্ট ফিল করবে, তারা শুনতে চাইবে আরো, দে উইল ফিল মোর ইন্টারেস্টেড, ঠিক আছে? এটা আবার টাইম লাইনটাও মাথায় রাখতে হবে। এরপর ইফ উই, আচ্ছা, সো ইফ উই টক অ্যাবাউট এই যে পার্সোনাল স্পেস এট ওয়ার্ক, হ্যাঁ, সো এটাকে আমরা কিভাবে বলতে পারি যে কিপ রিলেশনশিপ উইথ কলিগস প্রফেশনাল। আপনার কলিগ আপনার ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বাট অফিসে যখন ঢুকবেন ফুললি প্রফেশনাল। ঠিক অফিসে কি আপনার বাবাকে আব্বা ডাকবেন গিয়ে? হ্যাঁ, বলেন, ডাকবেন? না। কি ডাকবেন? তাকে প্রপার প্রফেশনাল ম্যানারে তার সাথে কথা বলতে হবে, অ্যাভয়েড মেকিং আদার্স আনকমফোর্টেবল। এখন আপনার একই অফিসে আপনার দুলাভাই চাকরি করে, আপনিও চাকরি করেন, হ্যাঁ, আপনি গিয়ে বলেন দুলা ভাই, হবে? তাহলে মানে এমন একটা ভাব নিচ্ছেন আর সবার সামনে বলতেছেন আমি দুলাভাই আমাকে এই বলছে সেই বলছে, বা অনেকে আছে এরকম বলে, ধরেন এমডি হচ্ছে তার আঙ্কেল, সে বলছে আঙ্কেল ফোন দিয়েছিল, আঙ্কেল এটা বলেছে, আঙ্কেল এটা বলেছে। সো হোয়াট, দেন আপনি কিন্তু ইউ আর মেকিং দ্যাট পারসন আনকমফোর্টেবল। হ্যাঁ, অন্য কারো সামনে যখন আপনি ধরেন আপনার ধরেন টিচার ইউনিভার্সিটিতে, টিচার আপনার হলো যে কেউ হয়, so আপনি তো আর ওখানে গিয়ে সেইভাবে ডাকতে পারবেন না। So, আপনাকে স্যার, আমার বাবা আমার টিচার ছিল, তো আমি কি বলতাম? আমি স্যার বলতাম। সো ইউল হ্যাভ টু কল স্যার। তো আপনার সেই অফিসে যে ডেকোরাম বা যে কালচারটা আছে সেটাকে মেনটেন করতে হবে প্রপারলি আর কি। এন্ড অ্যাভয়েড অ্যাফেকশনাল গেস্টার্স ইন আ ওয়ার্ক প্লেস। অফিসে বন্ধুরে পেয়ে মনে করেন সবার সামনে কোলাকুলি শুরু করে দিলেন, সেটা করা যাবে? সেটা করা যাবে না অফিসে।
বুঝছে? ওই যে প্রফেশনাল ওয়েতে থাকতে হবে। বাইরে গিয়ে আপনি যা ইচ্ছা করেন না কেন, গালিগালাজ শুরু করে দেবেন। লাইক বন্ধু বান্ধব কি মানে যখন ফ্রেন্ডদের সাথে রিলেশনটা কিরকম হয়, আমরা গালিগালাজ করি করি না? সো সেটা আপনি ইউ উইল ডু ইট আউটসাইড দ্য অফিস। হ্যাঁ, এক্সারসাইজ পার্সোনাল বন্ডিং আফটার অফিস আওয়ার্স অ্যান্ড ডিউরিং দ্য লাঞ্চ টাইম অর ডিউরিং এনি আনঅফিসিয়াল প্রোগ্রামস। সেখানে আপনি ওই পার্সোনাল বন্ডিং গুলো বা পার্সোনাল রিলেশনশিপ গুলো মেনটেন করবেন, বাট অফিসে ফুলি প্রফেশনাল। হুম। এরপরে হ্যারাসমেন্ট ইন ইন দ্য ওয়ার্ক প্লেস, আমরা যদি বলি যে ওয়ার্ক প্লেসে আপনার বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট আমরা করি অনেকে, ইউজিং রেসিস্ট স্ল্যাংস, ফ্রেজেস অর নিকনেমস, রাইট? কাউকে আমরা নিকনেম ধরে ডাকি। তারপরে লাইক আমার আগের অফিসে একটা মেয়ে ছিল, ওর নাম ছিল জারিন। ঠিক আছে? তো ওকে সব অনেকেই ওরে দুষ্টামি করে জরিনা বলতো। হ্যাঁ, আমি বলতাম যে এভাবে বলা যাবে না অফিসে, আসলে অড। তারপরেও দেখা যায় অনেক সময় দুষ্টামি করে অনেকে বলে ফেলতো আর কি, জরিনা বলতো। সো এই যে এগুলো এগুলো অফিসে করা যাবে না। মেকিং কমেন্ট অ্যাবাউট ওয়ান্স রিলিজিয়াস বিলিফ, একই জনের একই ধরনের রিলিজিয়াস বিলিফ থাকবে। হ্যাঁ, তো সেটা নিয়ে অফিসে কোনো ব্যাড কমেন্ট করা, এটা অফিসিয়াল কালচারে এটা করা ঠিক না। ইট লুকস অড। শেয়ারিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমেজ অর নোটস, কাউকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো ইমেজ শেয়ার করা বা ইমেজ অথবা নোট শেয়ার করা। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্ট্যাক্টিং, আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো আই কন্ট্যাক্টিং করুন। আপনারা তো বুঝি, উই আর ম্যাচিউরড এনাফ হোয়াট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এন্ড হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আমরা বুঝি না সব। সো আমরা এরকম কোনো কিছু করব না। অ্যাভয়েড বিং জাজমেন্টাল। আচ্ছা, জাজমেন্টাল বলতে কি বোঝায় বলেন তো? আচ্ছা, স্যার এটা কারোর এখন মনোভাবকে বিচার করা। কারো মনোভাবকে কোনো একটা স্পেসিফিক এরিয়া দিয়ে বিচার করে, তাই না? জি স্যার। সেটাও হয় লাইক বিএনসিসি, বুঝেন তো আপনারা? হ্যাঁ, বিএনসিসি মানে বুঝেন? উম, না স্যার। জি স্যার, বুঝি স্যার, আমি আছি স্যার, তার আচ্ছা। মধ্যে কুমিল্লা আছি স্যার। ও আচ্ছা। তো বিএনসিসি বলতে মানুষ বোঝায় যে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা আর চিটাগাং মনে হয় চাঁদপুর, মেবি, চাঁদপুর, চাঁদপুর, চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। সো এটা বলে আমরা দেখতাম যে এই এলাকার লোকজনকে মানুষ বলতো যে এরা, মানে এটা দিয়ে বোঝাইতো খারাপ। তো ফর এক্সাম্পল আপনার বাড়ি কুমিল্লা, হ্যাঁ, তখন আমি তো আমি তো বলেই নিচ্ছি কুমিল্লার লোক খারাপ, কারণ এটাকে বলে জাজমেন্টাল কমেন্ট। মানে কুমিল্লাকে, কুমিল্লার সব লোককে আমি খারাপ বলছি। ঠিক আছে? দেন আমি বললাম যে না, বরিশালের লোক সব খারাপ। হ্যাঁ, তো বরিশালে যাকেই পেলেন তাকেই মনে করলেন খারাপ বা বললেন খারাপ। এগুলো হচ্ছে জাজমেন্টাল কমেন্ট, মানে বিং জাজমেন্টাল। মানে আপনি জাজমেন্ট দিয়ে দিচ্ছেন, একজনকে হয়তো কোনো একজনকে খারাপ পেয়েছেন, এটা দিয়ে আপনি সবাইকে বললেন খারাপ। এটাকেই বলে হলো বিং জাজমেন্টাল। এটা এটা হওয়া যাবে না, এটা করা যাবে না অফিসে। ঠিক আছে? তো আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য ক্ষেত্রে আমরা এগুলো করি, অনেক সময় দুষ্টামি করি। ঠিক আছে? আপনারা কেউ কি আছেন যে নলেজ লেভেলে ক্লাস শুরু হয়েছে, আমার আমার ক্লাসে আছেন বি সেকশনে? শুরু হয়নি আপনাদের, না? আচ্ছা, ঠিক আছে আছে। আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আনপ্রফেশনাল কিছু বিহেভিয়ার আছে এট ওয়ার্ক প্লেস, বুলিং। কাউকে বুলিং এ সে বুঝে নিত, মানে মানুষকে স্ল্যাং বা ইয়ে টিয়ে করে কাউকে মানে ইয়ে করা আর কি, প্লেস বুলিং। টু স্পিক অর শাউট লাউডলি, কারোর সাথে চিল্লাচিল্লি করা। ইউজিং অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, গালিগালাজ করা। মেকিং থ্রেটস, কাউকে থ্রেট দিলেন। হ্যাঁ। রিফিউজাল পারফর্মিং টাস্ক অ্যাসাইন, কোনো একটা কাজ দিয়েছে আপনাকে, আপনি বললেন আমি এটা করবো না। ঠিক আছে? So এই ধরনের কোনো কিছু। ল্যাক অফ কোঅপারেশন ইন টিম ওয়ার্ক, যখন একটা টিমে কাজ করছেন, তো তখন আপনাকে কি করতে হবে? কোঅপারেশন করতে হবে আদার উইথ আদার পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য টিম। উইলিংনেস টু আনউইলিংনেস টু কমিউনিকেট উইথ কলিগস, কোনো কারণে ধরেন প্রয়োজনে সে কমিউনিকেট করছে, আপনি হয়তো ফোন ধরছেন না, প্রপারলি কমিউনিকেট করছেন না। সো এগুলো হচ্ছে আনউইলিংনেস টু কমিউনিকেট উইথ কলিগস। সো দিস আর দ্য আনপ্রফেশনাল বিহেভিয়ার এট ওয়ার্ক প্লেস। আমরা ট্রাই করবো এই ধরনের কোনো বিহেভিয়ার না করার জন্য অন্য কারোর সাথে। এন্ড দেন এই যে আসছে,
রিস্ক রিগার্ডিং ওয়ার্কপ্লেস রোম্যান্স। সো ওয়ার্কপ্লেসে অনেকে কি করে, এই ধরনের রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে। সো এটাতে প্রবলেম ক্রিয়েট হয়। ইন দ্যাট কেস মানে বায়াসনেস ক্রিয়েট হয় ইনটু ফর্মিং গ্রুপস। যেমন ম্যানেজারের সাথে যদি টিমের কোন একটা মেয়ের সাথে যদি অন্যরকম একটা রিলেশন থাকে, মানে আপনারা বুঝতে পারছেন তো, নর্মাল বিজনেস রিলেশনশিপ না, দ্যাট ইজ আ ডিফারেন্ট রিলেশনশিপ, পার্সোনাল রিলেশনশিপ। হ্যাঁ, তখন কি হবে, একটা বায়াসনেস ক্রিয়েট হবে, তাকে ভালো ভালো গ্রুপে দেওয়ার চেষ্টা করবে। এবং কোনো কারণে যদি ম্যানেজার যদি ইনচার্জ যে সুপারভাইজার থাকে, তাকে বললো যে এটা কিন্তু এরকম এরকম, তখন ইনচার্জ এমন একটা প্রবলেমে, এই পোলাটা সবচেয়ে মানে প্রবলেমে পড়বে, মানে তার ম্যানেজার তার গার্লফ্রেন্ড মানে না পারবে, সে যদি কাজটা ঠিকভাবে না করে, না পারবে কিছু বলতে, আবার কাজও ইয়ে করতে হবে, একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। আবার যদি প্রেশার দেয়, আবার ওই দিক থেকে আবার ম্যানেজার সাহেবও তাকে প্রেশার দিবে, বলছে ও আমার গার্লফ্রেন্ড যে তুমি প্রেশার দিয়েছো, দাঁড়া তোরে ডলার দিয়ে নিচ্ছি। So, এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। হ্যাঁ, সো এটা মাথায় রাখতে হবে, এগুলো ওয়ার্ক প্লেসে না করা বেটার। সো বায়াসনেস ইনটু ফর্মিং গ্রুপস এটা ক্রিয়েট হতে পারে, ডাউট অফ ফেভারিটিজম হতে পারে, আনএথিক্যাল রিলেশনশিপস, ইমোশনাল ডিসঅর্ডারস ক্রিয়েট হবে, লাইক আপনি যাকে পছন্দ করছেন, হ্যাঁ, তার প্রতি একটা আপনার উইকনেস থাকবে, তখন একটা ইমোশনাল ডিসঅর্ডার কাজ করবে, তার খারাপটা আপনার খারাপ মনে হবে না। অ্যান্ড দেন ডাইভার্সন ইনটু ওয়ার্ক কনসেন্ট্রেশন, তখন ওয়ার্ক কনসেন্ট্রেশন সবার জন্যই একটা মানে আনহেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। So, এই জিনিসটা মাথায় রাখা। আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো আমরা যখন অনেকে লিখে, তো কাউকে যখন আমরা সম্বোধন করি, ঠিক আছে, তো আমরা যখন কাউকে সম্বোধন করি, তখন আমরা কিছু জিনিস দেখি, লাইক আপনারা যদি দেখেন এখানে, এখানে দেখেন যে আমরা যখন বলছি যে মিস্টার, হ্যাঁ, লেখার সময় অনেকে সংক্ষেপে MR লেখে, ঠিক আছে, বাট এটা প্রোনাউন্সিয়েশনটা হবে মিস্টার। নর্মালি যে কোনো মেল পার্সনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এবং মিস্টার যখন লেখা হয় তখন তার লাস্ট নেমের সাথে লেখা হয়। লাইক আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল কারো নাম হচ্ছে, ধরেন আমি বললাম যে মাহবুব সরকার, একজনের নাম, তো তখন আপনি কি বলবেন, ডিয়ার মিস্টার সরকার, এভাবে বলবেন। মানে মিস্টারটা ইউজ করা হয় লাস্ট নেমের সাথে। এরপরে মিসেস, লাইক MRS মিসেস, মিসেস ইউজ করা হয় নর্মালি যে আপনার একটা মেয়ে মানুষের মানে উমেন্স লাস্ট নেমের সাথে ইউজ করা হয়। সো এটা যদি উমেনটা ম্যারিড হয়, যদি আপনি যদি জানেন যে ভদ্রমহিলা ম্যারিড, সব তখন লিখবেন মিসেস, আপনি প্রোনাউন্সিয়েট করবেন মিসেস, বাট লিখবেন MR.MRS. এটা লিখবেন আপনি, বাট প্রোনাউন্সিয়েশন আপনার করতে হবে মিসেস, এবং সেটা ওই মহিলার, ভদ্র মহিলার লাস্ট নেমের সাথে ইউজ করা হয়, এবং সেটা ম্যারিড ওম্যান হতে হবে। আচ্ছা, যদি কেউ সিঙ্গেল ওম্যান হয়, সেক্ষেত্রে আমরা বলি মিস, MISS, মিস বলি, প্রোনাউন্সিয়েশনটাও তাই, ঠিক আছে, এটাও তার লাস্ট নেমের সাথে ইউজ করা হয়। এখন প্রবলেম হলো, আপনি যদি না জানেন সে ম্যারিড না আনম্যারিড, তাহলে কি বলবেন? ছেলেদের ক্ষেত্রে সমস্যা নাই, তখন লাইক তখন স্যার মিজ মিজ তখন আপনি বলবেন মিজ, MS. বাট প্রোনাউন্সিয়েট করবেন মিজ, তখন এটা বলতে হবে। তখন এটা লেখার সময় এটা লিখবেন, বলার সময় এইভাবে বলবেন। সো দিস ইজ আ প্রফেশনাল ওয়ে অফ অ্যাড্রেসিং সামওয়ান। মনে থাকবে স্যার এটা, আমার একটা প্রশ্ন এটা ছিল। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলেন। স্যার সবার ক্ষেত্রে কি লাস্ট নামের আগে মিস্টার বলতে হবে? যেমন স্যার এই হ্যাঁ, নর্মালি লাস্ট নেমের সাথে ইউজ করা হয়, মিস্টার, মিস, মিসেস, মিজ, এগুলো লাস্ট নেমের আগে যেমন ইউজ স্যার করা হয় এখানে আর কি। একজনের নাম হচ্ছে সিরাজুল ইসলাম, এখন আমি হ্যাঁ, কি তাকে স্যার মিস্টার ইসলাম বলে ডাকবো? বিকজ হ্যাঁ, ইসলাম তো হ্যাঁ, স্যার তাই অনেকের এইভাবেই নামই ডাকে, থাকে। অনেকের স্যার নামে থাকে, এমনও বাট হতে কিছু পারে, করার নাই, সে নামটা ওইভাবে রাখছে কেন? স্যার এটা তো নামছে বিকজ রিলিজিয়াস একটা ফ্যাক্টর আছে না স্যার এখানে, এই জন্য। যেমন না, স্যার আমার ইসলামটা নামে পরে ইসলাম আছে। রাখতেই হবে। হ- হ্যাঁ, ইসলামটা পরে রাখতেই স্যার হবে, এমন এমনও কোনো কথা হতে নেই তো। পারে যে একসাথে 3-4 জন মানুষ আছে যাদের মধ্যে একাধিক পার্সনের নামে লাস্টে ইসলাম আছে, সেই ক্ষেত্রে তো হ্যাঁ, হ্যাঁ, মিস্টার ইসলাম বলে যখন আমরা এখানে সম্বোধন করব তখন হতে পারে একটা
মিসকমিউনিকেশন হতে পারে। হ্যাঁ, ইন দ্যাট কেস আপনি নর্মালি যদি ইমেইল হয়, ইমেইলে যাকে আপনি টুতে রাখছেন আপনি তো তাকেই বলছেন, এখানে তো আর প্রবলেম নাই। তো আপনি যখন মুখে বলছেন তখন যে ইসলামকে বলছেন আপনি তার দিকে তাকায় বলেন, তাহলেই তো হচ্ছে। বুঝতে পেরেছেন? মানে স্যার আপনি যদি এটা কি তার সাথে আই পসিবল না কন্টাক্ট যে করেন। স্যার ফার্স্ট নামের সাথে মিস্টার বলাটা আসলে ঠিক না, ঠিক তো? না, এটা নিয়মটাই হলো লাস্ট নেমের সাথে নর্মালি লাস্ট নেমটা মানুষের থাকে হলো ফ্যামিলি নেম। বুঝতে পেরেছেন? তো জি। তো লাস্ট নেমটা ফ্যামিলি নেম থাকে। তো সেই জন্য লাইক আমার নামের সাথে কি আছে যে ওয়াহাব আকন্দ, তো আমাকে সবাই ডাকে যখন মিস্টার আকন্দ। হ্যাঁ, তো এটাই রাইট ওয়ে আর কি। হ্যাঁ, তো ইসলাম নামে যদি একাধিক ব্যক্তি থাকেই সেখানে, তখন আপনি যাকে বলছেন তার দিকে তাকিয়ে বললেই সে বুঝে যাবে যে হ্যাঁ ওনাকেই বলা হচ্ছে। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। অথবা ইন থ্যাংক ইউ দ্যাট স্যার। কেস আপনি হয়তো পুরাটা বলেও করতে পারেন, মানে নট টু বি দ্যাট, আমরা তো বললাম যে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি এগুলো নট ভেরি হার্ড ফার্স্ট রুল, রিটেন কোড অফ কন্ডাক্ট না এগুলো। So এগুলো হচ্ছে usually these are the practices that we follow from years on years. It has come on and people started calling people and addressing people like this, and then it has become a standard like this. So এরকম না, so আপনি বলতে পারেন যে ডিয়ার মিস্টার সিরাজুল ইসলাম, পুরোটা বলতে পারেন, সমস্যা নেই, আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। বাট নর্মালি লাস্ট নেমের সাথে ইউজ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা অন্যান্য জায়গায়, এন্ড দেন সবাই এটাকেই মানে কি বলবো মানে ইয়েটা আহ, এইভাবেই মেনটেন করে আর কি। ঠিক আছে। স্যার আসসালামু জি। আলাইকুম, একটা কোশ্চেন ছিল। আসলে স্যার একটু আগে আপনি একটা মেবি রিলেশনশিপ নিয়ে সামথিং একটা কিছু বলেছিলেন, যে ফার্মের ক্ষেত্রে যে এই জিনিসটা মেনটেন করে চলা। তো স্যার তাই বলে কি কখনো কোনো কাপল কি মানে এফসি এর লাইনে অথবা মানে সি এর যে প্রফেশন সিসি লাইনে এগুলোতে কি আসাটা কি আহ, মানে উচিত না, অথবা কেউ কি আসতে পারে না সামহাউ? আচ্ছা, যদি এরকম হয় আপনার আগে থেকেই আপনি একটা রিলেশনশিপে আছেন, রাইট, এন্ড দেন ইউ বোথ হ্যাভ ডিসাইডেড টু বি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইউ হ্যাভ জয়েন্ড ইন আ ফার্ম, তাহলে ফার্মে আপনি প্রফেশনাল বিহেভিয়ার করেন, তাই না? নোজ টু নোজ দ্বারাই আপনাকে ইমোশনাল কথাবার্তা বলা লাগবে না বা রোমান্টিক কিছু বলতে হবে না। সো ওখানে আপনি প্রফেশনাল থাকেন লাইক আদার কলিগস। আমারও দুইটা ফ্রেন্ড ছিল, ওদের আগে থেকে ইউনিভার্সিটি থেকে রিলেশন ছিল, দেন আমরা কেপিএমজিতেও একসাথে ছিলাম। ওরা প্রফেশনালি মেনটেন এবং একই গ্রুপে আমরা ছিলাম, একই পার্টনারের আন্ডারে। ওরা দুইজনই একই পার্টনারের আন্ডারে ছিল, আমার যে পার্টনার ছিল একই পার্টনারের আন্ডারে ছিল। আমি দেখেছি দে দে হ্যাভ মেনটেন মানে ভেরি প্রফেশনালি, সেটা সমস্যা নাই। অনেক সময় যেটা হয় আহ এটা মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, এটা আগে থেকে হয়ে আসছে। তো সেক্ষেত্রে তারা ঠিক আছে মেনটেন করতে পারছে, বাট ফার্মে আসার পরে কেউ জয়েন করার পরে কারোর সাথে কিছু হলে তখন ওইটা একটু বায়াসনেস ক্রিয়েট করে, একটু প্রবলেম ক্রিয়েট হতে হতে পারে। এই জন্য এটা না করাই ভালো। হ্যাঁ, আর যদি কেউ এরকম করেই ফেলে তাহলে তার কিন্তু ইন্ডিপেন্ডেন্সটা ঠিক রেখে প্রফেশনালিজমটা ঠিক রেখে তাকে কাজ করতে হবে, যদি সে সেটা করতে পারে দেন ইটস গুড। স্যার এই ঠিক আছে। ক্ষেত্রে তো জি স্যার, থ্যাংক ইউ। স্যার এই ক্ষেত্রে সিএ করার ক্ষেত্রে কি কোনো বেনিফিট আছে যখন সামহাউ কেউ একসাথে সিএ করতেছে অনেক সময় অনেক ফ্রেন্ড সার্কেলরা একসাথে, যখন আপনি যেটা বললেন স্যার আপনার ব্যাপারে যে আপনার ফ্রেন্ডরা ছিল, তো তাদের ব্যাপারে কি তারা কি সিএটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছে তাদের মানে? হুম। হ্যাঁ, তারা তো একজন তো অনেক আগেই পাশ করেছে। তো আমি নিজেও পাশ করেছি ব্যাক ইন 2016। ও ওই সময় পাশ করেছে হাজবেন্ড, আর মেয়েটা একটু ডিলে হয়েছে, বাট দে হ্যাভ বিন সাকসেসফুলি বিকাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। থ্যাংক ইউ স্যার। গুড, আপনি যদি যে কোনো একটা জায়গায় আপনি যদি সিনার্জি নিতে পারেন দেন ইটস গুড। অনেকে আছে পারে না। হ্যাঁ, ওই তো আপনি যদি প্রফেশনালি হ্যান্ডেল করতে পারেন দেন ইটস গুড, ইটস নট আ প্রবলেম। না করতে পারলে প্রবলেম। জি স্যার, ওকে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার।
So dealing with the difficult people, like listen to the complaint carefully and not losing temper. Directly, do not say directly no or you are wrong. So এই ধরনের কথাবার্তা না বলা। অনেক লোকই আপনারা পাবেন যাদের সাথে কাজ করতে গেলে অনেক দেখবেন যে অনেক টেম্পারমেন্ট আছে। সো প্রপারলি হ্যান্ডেল করতে শেখাটাও কিন্তু একটা আর্ট। আপনি যদি বেশি ডিফিকাল্ট পিপলকে হ্যান্ডেল করতে পারেন, দেন অন্যান্য পিপলের সাথে কাজ করা আপনার জন্য স্পিড ইজিয়ার। হ্যাঁ, হ্যাভ গুড নলেজ অফ ইউর ওয়ার্ক এরিয়া ইন অর্ডার টু provide solution. Ask for time to give solutions. Whenever they will ask for anything, then you can take time and then give them solution. So there are some magic words that we use to use in very good job. Pardon me, কোনো কারণে ভুল হয়ে গেলে বলুন pardon me, I'm sorry, try your best, well done, no problem. So এই জিনিসগুলো দিয়ে মানুষকে ইমপ্রেস করা। আপনার এটা তো কোনো খরচ হচ্ছে না, কোনো টাকা খরচ হবে এগুলো বললে মানুষকে? কেউ সরি বলা মানুষকে, কেউ একটা কাজের লোক যে কাজ করেছে তাকে থ্যাংক ইউ বলা, হ্যাঁ, নো প্রবলেম। কেউ সরি বললো, ওকে বললো ওকে নো প্রবলেম, সো ওয়েল ডান। কেউ ভালো করেছে, ট্রাই ইউর বেস্ট, কাউকে মোটিভেট করলেন। সো এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন, দেন পিপল উইল লাইক ইউ অ্যাজ ওয়েল অ্যাজ দে উইল বি মোটিভেটেড ওয়ার্কিং উইথ ইউ। সো এখানে কমিউনিকেশন এর কিছু জিনিস আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস বলবো না, আপনারা দেখেন। তবে এখানে আমি একটা জিনিস বলবো আপনাদেরকে ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনারা যখন ধরেন কোনো একটা বিষয়ে কারো কাছ থেকে আপনার ডকুমেন্টস লাগবে বা ইনফরমেশন লাগবে, ফার্স্ট ইউ টক টু দ্যাট পার্সন, ইউ গো মিট অ্যান্ড দেন টক। তারপরে আপনি বলেন, যদি মনে হয় যে না আসলে মেইলও দিতে হবে, আপনার এরকম ডিরেকশন আছে, আপনি বলে আসলেন যে ভাইয়া আমি আপনাকে একটা মেইল দিব, আমার এরকম ডিরেকশন আছে, আপনি ওই মেইলের উপরে আপনি কাইন্ডলি ডকুমেন্টস এবং ইনফরমেশন গুলো একটু দিয়ে দিন, আমাদের এভিডেন্স হিসেবে লাগবে, লাইক দ্যাট। এটা এখন এরপরে হয়তো আপনি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে যাবেন তখন হয়তো ইন আ ডিফারেন্ট মুড ইউ ক্যান টক, রাইট? বাট যে কোনো জিনিস, যে কোনো সলিউশন, এটা মানে প্রবলেম লাইক এটা প্রফেশনাল লাইফ হতে পারে, ইট ক্যান বি ইন ইউর পার্সোনাল লাইফ। আপ ইউ গো টক টু দ্যাট পার্সন ফেস টু ফেস, নো হোয়াট ইজ দ্য প্রবলেম হি or she is facing, then it's easier to come up with a solution. সেটা সম্ভব না হলে আপনি ফোনে কথা বলে নেন আগে তার সাথে, যে এরকম প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা দরকার, এটা এইভাবে করা যেতে পারে। তারপর আপনি বলেন যে আমি একটা মেইল দেবো, দেন আপনি মেইলটা দেন, দেখবেন যে আপনার সলিউশন খুব দ্রুত হয়েছে। সো ফার্স্ট ট্রাই করবেন যে কোনো বিষয়ে কারোর সাথে ফেস টু ফেস গিয়ে কথা বলতে, সেটা সম্ভব না হলে ফোনে কথা বলতে, সেটা না সম্ভব হলে টেক্সট দেন। এখন তো হোয়াটসঅ্যাপে আমরা খুবই অ্যাক্টিভ, অফিসিয়াল কমিউনিকেশন হোয়াটসঅ্যাপে প্রচুর করি, করে তাকে বললেন যে আমি একটা মেইল দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি প্রায়োরিটাইজ করেন, দেন ইটস বেটার এন্ড ইট উইল গিভ ইউ মোর আউটকাম, বেটার আউটকাম আপনি পাবেন। স্যার হ্যাঁ এক্সকিউজ মি, স্যার আগের হ্যাঁ, কয়েকটা স্লাইড, আগের 2-3টা স্লাইড স্যার স্কিপ করে গেছেন, একটু যদি একবার একটু। জি না স্যার। এখন আমার অলরেডি টাইম শেষ হয়ে গেছে, তো আমার আরো আচ্ছা, কিছু জিনিস আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনি সমস্যা নেই, আমি আমি এটা দিয়ে দিব আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট একটু বলে দিচ্ছি। সো বিজনেস লেটারের ক্ষেত্রে এটিকে এখানে লিখে দেওয়া আছে, ভেরি সিম্পল। মেইনটেইন আ প্রফেশনাল ফরম্যাট। প্রত্যেকটা 2-3টা ফরম্যাটিং আছে। সো এক এক অর্গানাইজেশন এক এক ফরম্যাট ইউজ করে, আপনি আপনার অর্গানাইজেশনে যে ফরম্যাটটা ইউজ করেন সেটা ব্যবহার করেন। রান আ স্মল এন্ড স্পেল এন্ড গ্রামার চেক বিফোর প্রেসিং দ্য প্রিন্ট কমান্ড। প্রিন্ট করার আগে যে কোনো ডকুমেন্ট, মানে আপনি যখন লেটার দিচ্ছেন, আপনি প্রিন্ট করার আগে অবশ্যই আপনি সেটা গ্রামার এবং স্পেল চেক অবশ্যই দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? কোনো ইমেল লেখার পরে আপনি F7 চাপেন, চাপলে আপনি স্পেল চেকিং এন্ড গ্রামাটিক্যাল চেক করে ফেলতে পারবেন। কোনো লেটার লিখে সেখানে F7 চাপেন, চেপে আপনি এটা দেখে দিতে পারবেন। সো এটা অবশ্যই কোনো মেইল বা কোনো লেটার লেখার আগে আপনি অবশ্যই এটা চেক করবেন, ঠিক আছে? এন্ড দেন অ্যাড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি এন্ড মেক শিওর দ্য নেমস আর কারেক্টলি স্পেলড। এই দেখেন নামের কথা কিন্তু এখানেও বলছে, নামটা প্রপারলি যেন থাকে। ট্রাই টু রিমেইন অবজেক্টিভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল রাদার দেন বিং সাবজেক্টিভ। লাইক একটা জিনিসে অনেক জেনারেল অনেক কথাবার্তা না বলে আপনি এখানে অবজেক্টিভ থাকার চেষ্টা, মানে থাকতে হবে একদম স্পেসিফিক পয়েন্টে আপনি লিখবেন। অ্যাভয়েড বিং লং ওয়াইন্ডেড, লাইক আপনার প্রপারলি যতটুকু লেখা দরকার ততটুকুই, খুব বেশি লিখে খুব বেশি ইয়ে করার দরকার নাই। অ্যান্ড সাইন অ্যান্ড চক নিটলি, মানে প্রপারলি সাইন করে এটাকে আপনি ভাঁজ করে তারপরে আপনি এটা খামে করে আপনি পাঠিয়ে দেন। সো এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা যদি দেখি ইমেইলের ক্ষেত্রে আপনার যেটা করতে হয়, লাইক কিপ ইট শর্ট অ্যান্ড সুইট,
আপনার ইমেইল অনেকে আছে অনেক বড় লিখে ফেলে, কথায় কথায় বড় বড় ইমেইল লেখে, এন্ড অনেকে আছে অনেক শর্ট লিখে বোঝা যায় না। সো উইল হ্যাভ টু মেক আ ব্যালেন্স এন্ড দেন কিপ গ্রিটিংস এন্ড সাচ টু দ্য মিনিমাম। আপনি গ্রিটিংসটা মিনিমাম, অনেকে একদম অয়েলিং করে ফেলে বেশি আর কি, সো ইটস নট রিকোয়ার্ড। And run the spell and grammar check before shooting, যেটা আগেও বললাম, same thing. Make sure the names included in CC, to CC and BCC are correct and appropriate. আপনি যাদেরকে রাখতে চাচ্ছেন মেইলে, টুতে, সিসিতে, বিসিসিতে, তারা আছে। Make sure the subject line gives a proper summary of your message. আপনি যে মেসেজটা বডিতে লিখেছেন, সাবজেক্টটা এটার সাথে যেন compatible এবং appropriate হয় আর কি, consistent থাকে। And then don't forget the attachments if you intend to send one. If there is any attachment you want to send through this email, make sure যে আপনি অ্যাটাচমেন্টটা দিয়েছেন। এই জন্য সবচেয়ে বেটার হলো আপনি ফার্স্ট ইমেইলটা কি লিখতে চাচ্ছেন জিনিসটা লিখলেন, তারপরে আবার পুরোটা পড়ে স্পেল চেক করলেন যে ঠিক আছে, কি জিনিস নিয়ে লিখেছেন ওর উপর বেস করে আপনি সাবজেক্ট লাইনটা দিলেন, অথবা আগে সাবজেক্ট লিখলেন, ওই আপনি জানেন যে কি বিষয় দিতে চান, তার উপরে মেইলটা লিখলেন, লিখে দেখলেন যে সব ঠিক আছে, তারপরে আপনি ঠিক করেন যে কাকে আপনি টুতে রাখবেন, তাদের নাম দিলেন, তারপরে সিসিতে কাকে দিবেন, বিসিসিতে কাকে দিবেন, দিয়ে তারপরে মেইলটা পাঠানো। So, আগে টু সিসি বিসিসি তে কাকে দিবেন এটা ঠিক না করে আগে আপনার মেইল লেখা ভালো, লিখে সবকিছু চেক করে ওকে করে তারপরে তাদেরকে বসিয়ে আপনি পাঠিয়ে দিলেন। ক্লিয়ার? হ্যাঁ, Yes, sir, clear. F7 চাপলেই হয়। F7 আপনার F7টা লাইক কোনো ল্যাপটপে আছে আপনার FN চেপে F7 চাপতে হয়, কোনো ল্যাপটপে সরাসরি F7 এর অপশন আছে, ওখানে আর কোনো অপশন নেই, F7 চাপলেই হয়ে যায়। ইট ডিপেন্ডস কোন ল্যাপটপে কিভাবে আছে। লাইক ডেলে যেমন আছে FN চেপে F7 চাপতে হয়, কারণ F7টা ছোট করে দেওয়া, এই ছোট ছোট যেগুলোই আছে সবগুলা কিবোর্ডে, তখন আপনার ওই FN টা চেপে ওইটা চাপতে হয়। সো ইট ডিপেন্ডস। তো এখানে মিটিং করার ক্ষেত্রে কি আমরা মেনটেন করা উচিত? ক্যামেরার দিকে তাকানো, তারপর দরজা বন্ধ করা, চেক যে ক্যামেরা যে পর্যন্ত আছে এর পিছনে এমন কোনো জিনিসপত্র নাই যেটা দ্যাট মে ক্রিয়েট মানে দ্যাট মে মেক ইউ আনকমফোর্টেবল, এই ধরনের কিছু না থাকা। সো সবাইকে চান্স দেওয়া, এক এক করে কথা বলার। সো এই জিনিসগুলো মাথায় রাখা। আপনি যখন মিটিং পরিচালনা করবেন তখন কিভাবে এটা করা উচিত সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। এটা ভেরি সিম্পল, আপনারা শুধু এগুলো দেখে নেবেন, এটা ওরকম তেমন কিছু নাই। জেনারেল টিপস অন অন অ্যাপিয়ারিং প্রফেশনাল, প্রফেশনাল হওয়ার জন্য আপনার কথা রাখা, কিপিং ইউর ওয়ার্ড, বিং পাংচুয়াল, রিমেইন কাম, সবসময় ঠান্ডা মাথায় বুঝে কথা বলা। মানে কথায় কথায় সব জায়গায় দেখাতে যাওয়ার দরকার নেই, আমি অনেক বুঝি। আপনি যদি রাদার ঠান্ডা মাথায় বুঝে যে টপিকসে আপনার কথা বলা উচিত বলবেন, না বলা উচিত না আপনি কথাই বলবেন, আপনি পাত্তাই দিবেন না, সিম্পল থিং, তাহলে দেখবেন আপনার ভ্যালু বাড়বে। আপনি যদি সব জায়গায় নাক গলাতে যান, কথা বলতে চান, দেখবেন আপনি ধীরে ধীরে ইউ হ্যাভ লস্ট ইউর ভ্যালু টু দ্য পিপল। জিনিসটা মাথায় রাখবেন। হুম। অ্যাক্টিং ফ্লেক্সিবল, সবার সাথে ফ্লেক্সিবল থাকার চেষ্টা করেন, ইউজিং ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি ইউজ করবেন, কোথায় কোন কথা বলা যাবে যাবে না, কিভাবে বলা উচিত, কখন বলা উচিত, এখনই বলবেন নাকি এই কথাটা বলবো বাট পরে বলবো, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, কেউ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি করে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। So dealing with managers, colleagues, and staffs, maintain good communication with them, maintain chain of command and respect your seniors, acknowledge good work of colleagues and staffs, and take responsibility and ownership of your work. Be empathetic. হ্যাঁ, সো এই জিনিসগুলো থাকা উচিত। ক্রেডিট দেওয়া এবং নেওয়া, সো এই জিনিসগুলা ডিসেবল, আচ্ছা ডিসেবল পিপল যদি কোনো কেউ থাকে আপনার কলিগস, সো ইন দ্যাট কেস ট্রাই টু ডিল উইথ দেম ভেরি কেয়ারফুলি। আপনি হেল্প করতে চাইতে পারেন, তার ডিসেবিলিটি নিয়ে কখনোই কোনো কোশ্চেন করবেন না, ঠিক আছে? ওইরকম যদি ক্লোজ রিলেশন থাকে যে হ্যাঁ সে আমার অফিসের কলিগ বাট সে আমাকে খুব আপন ভেবে নিজে থেকে অনেক কথা বলে, আমাকে খুব আপন ভাবে, তখন আপনি বুঝেই গেছেন যে তার সাথে আমি অনেক ফ্রেন্ডলি, তখন আপনি বুঝবেন কথা। এছাড়া আপনি কখনোই তার পার্সোনাল ডিসেবিলিটি নিয়ে কোশ্চেন করবেন না, ইট লুকস অড। তার প্রতি সেন্সিটিভ হবেন। আহ, কথা বলার সময় আপনার কোনো কথা দিয়ে সে যে হার্ট হতে পারে এরকম কোনো কিছু বলবেন না। সো আপনি যদি তাকে কোনো অ্যাসিস্ট্যান্স অফার করেন, আপনি ওয়েট করেন যতক্ষণ পর্যন্ত সে না অ্যাকসেপ্ট করে। আপনি
জোর করে তাকে অ্যাসিস্ট করার দরকার নেই। অনেকে যারা ধরেন ডিসেবল থাকে তাদের মধ্যে এটা কিন্তু একটা, তার মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার থাকে, সে কেউ হেল্প করতে চাইলে সে ছোট ফিল করে। তো এটা বুঝতে হবে যে আপনি হেল্প করতে চাইলে সে না নেওয়া পর্যন্ত আপনি কখনোই জোর করে করবেন না। অ্যান্ড দেন শেক হ্যান্ডস অ্যান্ড বিহেভ রেসপেক্টফুলি। তো তাদের সাথে একটু বেশি আন্তরিক থাকার চেষ্টা করবেন। অ্যান্ড দেন ওয়েজ টু হ্যান্ডেল কি এটা, রিজেকশন। রিজেকশন ডাজন্ট মিন দ্যাট ইউ আর incapable. Sometimes you may be rejected because of having better quality or because of being overqualified. ঠিক আছে? সো কখনো কোনো কাজে যদি রিজেক্টেড হন, তাহলে বুঝবেন যে এখানে আমার ডেফিনেটলি আমার ল্যাকিংস আছে, ইদার অর আই এম ওভার কোয়ালিফাইড। সো তখন ওই জিনিসগুলোকে ঠান্ডা রাখতে হবে নিজেকে, কিপ কাম, ডু নট টেক ইট পার্সোনালি, এক্সপেক্ট রিজেকশন, মেইনটেন ফোকাস অফ কন্ট্রোল, লার্ন ফ্রম দ্য রিজেকশন, কোথায় কোথায় প্রবলেম আছে এগুলোকে কিভাবে ঠিক করা যেতে পারে, এন্ড দেন রিয়েলাইজ রিজেকশন ইজ প্রোগ্রেশন নট রিগ্রেশন। তো এই জিনিসগুলা আপনাকে মাথায় রাখতে, রিজেক্ট হওয়া মানে বুঝতে হবে যে এখান থেকে আপনি আরো ভালোভাবে কাজ করবেন, আরো অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? এখানে টেবল ম্যানার্স কিছু জিনিস বলা আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডাইনিং ইথিকেট মিস্টেকস গুলো আমরা যেটা করি সেটা হলো ইমপ্রপার ইউজ অফ ইউটেন্সিলস, লাইক এই যে কাটলারিজ গুলা কিভাবে ইউজ করা লাগে সেটা আমরা প্রপারলি অনেক সময় বুঝি না, উল্টোপাল্টা ইউজ করি। এবং প্রথম টেবিলটাতে দেখেন বাচ্চা একজন খাচ্ছে, ওইখানে একজন মোবাইল টিপতেছে, এই দুই বাচ্চা মারামারি করতেছে, এখানে আরেকজন ফোনে কথা বলতেছে। সেটা কিন্তু প্রপার ম্যানার না। টেবিলে বসলে অবশ্যই ফোন টোন দূরে রেখে আসবে, ঠান্ডা মাথায় সবাই বসবে, বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে। So, ওই এরকম একটা কালচার এখানে নাই। ঠিক আছে? নিচের ছবিটাতে দেখেন আরেকজন কিভাবে খাচ্ছে নুডলস। হুম। সো মাউথ ওপেন আর নয়েজ করে, অনেক সময় মুখ হা করে খায়, নয়েজ করে, দেখেন এটা ইট লুকস ভেরি অড। হ্যাঁ, আই ডোন্ট লাইক ইট, আই অলসো পার্সোনালি ডু নট লাইক ইট। পুটিং এলবোস অন টেবল, টেবিলে মনে করেন যে এরকম করে হাত রেখে খাচ্ছে, মানে এটাও ইট ডাজন্ট অলসো লুক গুড। টেকিং কলস, আপনি মিল টাইমে আপনি কল নিয়ে অন্য কারোর সাথে কথা বলছেন, আপনি টেবিলে যারা খাচ্ছে তারা ইরিটেটেড ফিল করতে পারে, সো এটা মাথায় রাখতে হবে। পিকিং টিথ, আপনি খাবার বসে ওখানে টুথপিক করতে পারেন না, এটা অবশ্য খারাপ দেখায়। আর টকিং ফুল মাউথ, আপনি মুখে খাবার নিয়ে অনেকে আছে কথা বলে, এটা আমাদের অনেকেই করে, অলসো আনপ্রফেশনাল এন্ড ইটস নট গুড। ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার। সো এইখানে আপনার কিছু টেবল ম্যানার্স, মানে আপনার যদি যদি এই কাটলারিস কিভাবে রাখলে কোনটা দিয়ে কি মিন করে, স্টিল ইটিং অর স্পেকিং অ্যানাদার কোর্স অর ইট ওয়াজ ডিলিশিয়াস। সো এই জিনিসগুলা এখানে আপনার দেয়া আছে, এটা আপনারা দেখে নিন, এটা তেমন কিছু না, এগুলো জাস্ট স্ট্রেস ম্যানেজমেন্ট। তো এগুলো জাস্ট একটু দেখে নিন। আমার মনে হয় যে এগুলো একটু দেখলে বা আমরা যেগুলো নিয়ে ডিসকাশন করলাম, সো এখান থেকে আপনারা হয়তো ইউ ক্যান ইউ ক্যান অলসো লার্ন, ইউ ক্যান প্র্যাকটিস ইউরসেলফ, অ্যান্ড ইউ ক্যান অলসো create impression to others. So basic objective of this class or this session is to guide you how you can create impression to others in your office, in your workplace, and that will help you to create impression in the in the corporate world also. Then people will know, it's very small corporate world in finance profession, it's very small and people know each other. So almost all the people working in finance and the chartered accountants will know each other. So this creates impression to your peer groups also, and ultimately you can create impression in your family members, within your family members as well. Okay, so I think that's all from my side. আপনারা প্রপারলি এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, দেন আই থিংক ইট উইল হেল্প ইউ। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আমি সরি আমি 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে ফেলছি, বাট নো ওয়ে, আমি বললাম তো এটা আসলে 3 ঘন্টার সেশন, 1.5 ঘন্টায় কভার করতে হচ্ছে। হুম, দ্যাট ইজ দ্য স্যার নো প্রবলেম। প্রবলেম স্যার, উই এনজয় ইট। হ্যাঁ, সো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, আমি আদ্রিতা হোসেন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেই গ্রুপটাতে আর কি সব ইনফরমেশন প্রোভাইড করা হয়, ওই গ্রুপের লিংকটা এখনো আমরা অনেকেই পাইনি।
তো সেই গ্রুপের অথেন্টিক লিংকটা যার কাছে আছে বা স্যার আপনার কাছে যদি থেকে থাকে, কাইন্ডলি ক্যান ইউ প্রোভাইড ইট টু আস প্লিজ? তো গ্রুপ বলতে মানে কি গ্রুপ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ? স্যার বেসিকলি আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট। আমি মানে যতটুকু শুনলাম যে একজন সিআরও নির্ধারিত হয়েছেন, তো এই ইনফরমেশন গুলো অনেক কিছুই আমার কাছে ল্যাকিং আছে, as আমি এখনো গ্রুপে অ্যাড হইনি। এখন আমি এই ব্যাপারটাও অ্যাওয়ারনেস যে কোন গ্রুপ ওকে, ইজ ইট। ওকে। আচ্ছা, আপনারা কে যেন বললেন যে এখানে গ্রুপে শেয়ার করা হয়েছে, কে বলেছেন যেন? উনি তো মনে হয় ক্লাসই শুরু হয়নি ওনার, তাহলে উনি কোন গ্রুপে? যাদের ক্লাস শুরু হয়নি তারা তো কোনো গ্রুপে না, তাই না? আপনি কি বলছেন? আপনারা কি ক্লাস করছেন? আপনি যে বললেন যে সেকশন এ, তার মানে আপনারা ক্লাস করছেন? স্যার এটা পিআরটিকেলশিপ ক্লাসের যে ব্যাচ ছিল সেটা, মানে সেটার ক্লাসের সেকশনটা। আচ্ছা, তো আমার মনে হয় যে এই প্রথম হলো আপনাদের ওইটা হলো যাদের ক্লাস, যেখানে ওই সেকশনের ব্যাচ ওয়াইজ যে সিয়াররা আছেন, তারা হয়তো তাদের রেসপেক্টিভ গ্রুপে এটা শেয়ার, ওইখানে রেসপেক্টিভ গ্রুপ আছে, প্রত্যেকটা সেকশনের একটা করে আলাদা আলাদা গ্রুপ থাকে। হুম। সেকশন ব্যাচে। আমাদের অ্যাকচুয়ালি স্যার সিআরদেরকে নিয়ে যাতে আপনার কাজটা ফিজিবল হয়, সাথে আপনার নির্বাস ভাই ওখানে অ্যাড আছে, আমাদের সিআরদেরই আর একটা গ্রুপ আছে। তো অ্যাকচুয়ালি ওই জায়গার মধ্যে যেই সেকশন এ এর আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে ওখানে একটু অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়ে দেন, আমরা ওটা করতে পারবো। আর এটা তো সবাইকে দিয়ে দেওয়ার কথা ছিল, হ্যাঁ অ্যাটলিস্ট আমাদের সিআরদেরকে। হুম। বাট মেইলে কি আপনারা সবাই আছেন? জি জি, মেইলে মেইলে আছে স্যার, কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে এটা যখন শুরু হয়েছে এটা 2-3 মিনিট আগে পাচ্ছি আর কি। যেমন আমি পেয়েছি 7:19-এ। না, মেইল তো একটা 4টায়ও একটা মেইল দিচ্ছে, সেই মেইলটা পান নাই কেন? স্যার এটা আমার মেইলে এখনো নাই, কেন পাই নাই সেটা তো স্যার কি আচ্ছা, বলবো স্যার, তাহলে ঠিক বুঝছেন। আছে, এখন যেহেতু আজকে স্যার হয়ে আমিও গেছে। 7:19 স্যার, আমিও 7:19 পেয়েছি। একটু জ্যাম হচ্ছে স্যার, সেই জন্য। হতে পারে আহ, নেটওয়ার্ক স্যার আমি ইস্যুস সাতটা এইসব কারণে। তেত্রিশে পেয়েছি। হুম, হুম, হতে পারে বিকজ অফ দ্যাট। সো আমাদের এখানে নিলয় সাহেব আছেন, আপনারা সবাই দরকার হলে ওনার নাম্বার নিয়ে নেন। হ্যাঁ, উনি এগুলো ডিল করেন। সো তাহলে উনিও আপনাদেরকে হেল্প করতে পারবেন আর কি, ইন্ডিভিজুয়াল লেভেলেও আপনারা ওনাদের কাছে। সো আমরা যারা জি এখানে সেশন নেই, আমরা আসলে এই পার্ট গুলা ডিরেক্টলি আমরা ডিল করি না আর কি। So I come and conduct the session. Then I emailed materials through the email through which I have received the that meeting link. And then whenever I am starting my class at certificate or professional level, I'm doing the same thing. Like I'm getting the notification, I'm joining, taking class, and then sending out the synopsis through that email, reverting back all of you. That's what I do actually. So কমিউনিকেশনের পার্টটা ক্লাস হবে কিনা বা কি হবে না হবে এটা আইসিবি থেকেই করেন। সো আপনারা মেইলে পাচ্ছেন। আর আপনাদের রেসপেক্টিভ যে যে সেকশনে আছেন, ওই সেকশনে সিআর কারা, সিআর দের মোবাইল নাম্বার নেবেন আপনারা, মোবাইল নাম্বার সেভ করবেন, তাদের সাথে কথা বলবেন। দেন তারা কেউ যদি আপনার আপনার ব্যাচে দেখেন যে ওই সেকশনে আছে অন্য অন্য কেউ কে আছে, তাদের সাথে কথা বলে আপনি হয়তো যে তাদের কে ইয়ে করলেন, সিআর কে রিচ আউট করে দেন আপনি আপনার মানে ওই গ্রুপে আপনাকে নেওয়ার ব্যবস্থা করলো। ঠিক আছে? আপনি যে কোশ্চেন করেছিলেন, আপনি স্যার সরি ফর আপনি কি ক্লাস ইন্টারাপ্টিং। শুরু করেছেন? বলে। So I'm হ্যাঁ, requesting to বলেন। Niloy sir to provide his number in this group যাতে হ্যাঁ, করে আমি সেভ করে আমি গ্রুপে অ্যাড করে দিব, সিআরদের গ্রুপে। তো ওখানে জাস্ট হ্যাঁ, ইনফর্ম করলে আমরা যারা রেসপেক্টিভ সিআর আছে তার যার গ্রুপে আমরা দিয়ে হুম, দিতে পারবো, তাতে আর হ্যাসেলটা হবে হুম, না। বেটার, জি বেটার। আমার মনে হয় নীলয় একটু সাহেবের কাইন্ডলি নাম্বারটা আপনারা নেন। হ্যাঁ, একটু কাইন্ডলি যদি মানে টাইপ করে দিতেন একটু ভালো হতো, ওখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে আমি সেভ করে এখনই গ্রুপে জয়েন করে দিতাম। নিলয় স্যার। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ, ক্যান ইউ হেয়ার মি স্যার? হ্যাঁ, 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 আমি চ্যাট বক্সে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 থ্যাংক ইউ স্যার। 6 8 0 3 0 8 0 3 0 4 6
এখন তো নাম্বারটা পেয়েছেন না, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সবাই। জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, এখন এটা হলো শুধুমাত্র এই যে সেশন যেটা হবে আজকে কালকে পরশু, এটা নিয়ে শুধু ওনার সাথে কমিউনিকেশন করবেন। বাট এরপরে আবার আইসিবির ক্লাস নিয়ে কমিউনিকেশন আপনাদের করতে হবে মামুন সাহেবের সাথে। হ্যাঁ, সো আপনারা মেইল পাবেন, মেইল টেল পেলে আপনি ওখানে সব ডিটেলস পেয়ে যাবেন। মামুন সাহেব আছেন, প্লাস হালিম ভাই আছেন। সো ওনাদের সাথে কথা বলেই হয়ে যাবে। ঠিক আছে, সো আমার মনে হয় আমরা আজকে ক্লোজ করি, আপনাদের অনেক অনেক লেট হয়ে গেছে। ইট ওয়াজ সাপোজ টু বি মানে ফিনিশড বাই 9 p.m. বাট ইটস 9:30. I'm sorry for the late, মানে for taking more time. ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিই। থ্যাংক ইউ হ্যাঁ, সো মাচ স্যার। বেস্ট অফ থ্যাংক ইউ সো মাচ বেস্ট স্যার। অফ লাক। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার দোয়া রাখবেন স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।